অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি সমরেশ মজুমদারের আরও একটি উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো আকাশে হেলান দিয়ে। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে শুরু করছি প্রথম পর্ব দিয়ে। নীলিমার ভোর হয় সকাল 8টায়। শীত কিংবা গ্রীষ্ম কখনো এই নিয়মের ব্যতিক্রম হয় না। ওর শোয়ার ঘর শীতাতপ নিয়ন্ত্রিত, তাই দারুণ গ্রীষ্মেও সূর্যের প্রবেশ নিষেধ। চারপাশে ভারী পর্দার ভেতরে একটা ঘুম ঘুম শীত শীত আবহাওয়া সব সময় রয়েছে, যা অনেকটা ডালহৌসির পাহাড়ি শহরটাকে মনে করিয়ে দেয়। কলকাতার দামি সাহেবপাড়ায় বিশাল আকাশ ছোঁয়া বাড়ির 12 তলায় নীলিমাদের ফ্ল্যাট। ফ্ল্যাট বললে কম বলা হবে। 3300 স্কয়ার ফিটের এই বাসাটির বাজার মূল্য এখন প্রায় কোটি টাকা, হয়তো আরো বেশি। সম্বিত এই ফ্ল্যাট কিনেছিল মাত্র 18 লক্ষ টাকায়। তখন এত বড় ফ্ল্যাট কিনে কি হবে এই নিয়ে দ্বিধায় ছিল সে। নীলিমা বলেছিল, আহ কেন তো, কিনে ফেলো, পরে দেখা যাবে। সম্বিতের ব্যবসা তখন সবে ডানা মেলেছে, তবু স্ত্রীর উৎসাহে রাজি হয়ে গিয়েছিল। তার পরের কয়েক বছর তো শুধু পাওয়া আর পাওয়া। সেই পাওয়াটায় কি নেই? একের পর এক আর্থিক সাফল্য, দামি দামি ছবি, কিউরিওতে ফ্ল্যাট সাজানো, সব কটা উঁচু ক্লাবের মেম্বারশিপ, 3টি 10 লাখি গাড়ি এবং ড্রাইভার। আর কি চাই? এখনো নীলিমার জীবনযাপন এইরকম। সকাল 8টায় তার ভোর। বিছানা থেকে পাশের টয়লেটে যেতে যে বিরক্তি, তা কেটে যায় পরিচারিকার সামনে বসলে। বরফের শরীরে তুলো জড়িয়ে গাল, কপাল, গলা, হাতে শীতল মাসাজ, একটু হালকা ব্যায়াম, তারপর ক্রিম তোলা ঠান্ডা দুধ 1 গ্লাস। এটা খুব তৃপ্তি করে খাওয়া পছন্দ করে নীলিমা। এই 42-এও নিজেকে 22 বলে মনে হয় এই সময়। একটা হালকা নীল পা ঢাকা হাউসকোট পরে ঘরের বাইরে পা দিতেই চোখ ছোট করতে হয়। তা তার দস্যুর মতো ঝাঁক ঝাঁক রোদ যেন ঝাঁপিয়ে পড়ে চোখে। ধাতস্থ হতে সময় লাগে। গুড মর্নিং মা। মুখ ফিরিয়ে মেয়েকে দেখে নীলিমা। এই 18তেই 5 ফুট 6 ছাড়িয়েছে। জিন্স আর ফুল তোলা টপ পরেছে টিনা। মর্নিং। আজ ক্লাস কখন? 10টায়। আমি ভেবে পাই না ঠিক 10টায় তোমার রোজ ক্লাস থাকে কি করে। আমাদের সময় তো থাকতো না। তোমাদের সময় আমাদের সময় এক নয় বলে। কলেজ থেকে কখন ফিরছো? একটু দেরি হবে। কেন? লাইব্রেরিতে যাব। ওহ টিনা, আই টোল্ড ইউ, তোমার যা যা বই দরকার তা ম্যানেজারকে বলে দেবে, যাতে কোথাও গিয়ে হাত পাততে না হয়। কিছু কিছু বই আছে যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মা। তাহলে ব্রিটিশ কাউন্সিল, ইউএসআইএস লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরিগুলোকে এ বাড়িতে তুলে আনতে পারতে। আসছি। টিনা চলে গেল। আজকে ওর যাওয়ার ভঙ্গিটা ভালো লাগলো না নীলিমার। না, এই কথাগুলোর জন্য নয়, কথাগুলো যে সত্যি তা নীলিমা জানে। কেউ সত্যি বললে খারাপ লাগবে কেন? টিনা যখন তার দিকে পেছন ফিরে হেঁটে যাচ্ছিল, তখন ওর নিতম্ব বড্ড বেশি সুইং করছিল। পিঠটা বড্ড বেশি টান টান। পা ফেলার মধ্যে পৃথিবীকে নস্যাৎ করার ঔদ্ধত্য। ঠিক এগুলো নীলিমার মনে অন্য এক ধরনের অস্বস্তি এনে দিল। তার ভালো লাগছিল না। মেয়ের বেরিয়ে যাওয়া মানে বাড়ি খালি। অনন্তকে দেখতে পেয়ে নীলিমা জিজ্ঞাসা করে, টিনা গাড়ি নিয়ে যায়নি নিশ্চয়ই? না, মুখ না তুলেই জবাব দিল অনন্ত। তার এই জবাব যে মেম সাহেবকে অখুশি করবে তা এ বাড়িতে 15 বছর কাজ করা অনন্ত ভালোভাবেই জানে। এই সময় কাজের মেয়েটি এসে বলল, স্নানের জল রেডি। বলল বলে ঘরে ঢোকা সহজ হলো। এ কি অধ্যত্ত! এ বাড়ির মেয়ে হয়ে কোনো কমফোর্ট নেবে না মেয়েটা? বাসে ট্রামে হ্যাংলার মতো ঝুলে যাওয়া কি বেশি আনন্দের? ওর সঙ্গে পরে এমন অনেক মেয়ে তো স্বচ্ছন্দে গাড়ি নিয়ে যাওয়া আসা করে। নীলিমার মনে পড়ে, তাদের সময় যে মেয়ের ভালো জামা কাপড় বেশি থাকতো না, তার কলেজে যেতে মনে লাগতো। এখন দেখা যাচ্ছে উল্টোটা ঘটছে। এই বিষয়ে ভালো করে ভাবার সময় এসে গেছে। তার স্নানের ঘরটি দেখার মতো। 5 তারা হোটেলেও এমন স্নানঘর তৈরি করে না। দেওয়াল আয়নায় ঢাকা অথবা আয়নায় দেওয়াল। পায়ের তলায় নরম কার্পেট। একপাশে স্নানের চৌবাচ্চা, তাতে পরিচারিকা ঈষদুষ্ণ জলে সুগন্ধি মিশিয়ে রেখেছে।
এই চৌবাচ্চা থেকে স্নান সেরে নামার সময় যাতে শরীরের জলে কার্পেট না ভিজে, তাই 1 ফুট চওড়া রাবারের ঝাঁঝরি রয়েছে। দরজা বন্ধ করার পর নিজেকে উন্মুক্ত করল নীলিমা। এখন তার শরীরের বয়স 42, কিন্তু আয়নায় আপাদমস্তক যে শরীরটা, তার কোথাও বয়সের আঁচড় নেই। তার চামড়া এখনো টানটান, রেশমের মতো মসৃণ। চোখের তলায় দূরের কথা, গলায়ও ঈষৎ ভাঁজ পড়েনি। বুকের ভাঁজ, কোমর এখনো 30-এর ঔজ্জ্বল্য নিয়ে রয়েছে। নীলিমার ঠোঁট দুমড়ে উঠল। এই শরীর তার কাছে অর্থহীন, তবু এর পরিচর্যা করে যেতে হয়। অভ্যেস বড় নির্মম অভিজ্ঞতা। বাথটবে শরীরটাকে ডুবিয়ে দিল নীলিমা। আহ, কি আরাম! সুগন্ধ জল তার শরীরের অধিকার নিয়েছে। পায়ের তলা থেকে চিবুক পর্যন্ত সেই জলে শান্তি খেলা করে যায়। নীলিমা চোখ বন্ধ করল। সমুদ্রে স্নান করতে তার খুব ইচ্ছে হয়। ভারতবর্ষের অনেক দামি সৈকতে বেড়াতে গিয়েছে সে। সম্বিত জলকে খুব ভয় করত। কবে কোন ছেলেবেলায় একটা আমেরিকান ছবিতে জাহাজডুবির দৃশ্য দেখেছিল, সেটাই মনে বসে গিয়েছিল ওর। সমুদ্রে নামতেই চাইতো না। টিনা তখন পেটে। গোপালপুরে বেড়াতে গিয়েছিল ওরা। গোপালপুর অন সি। কি বড় বড় ঢেউ, তবু লোকে নামছে জলে। নীলিমা জেদ ধরল সেও নামবে। সকালে সমুদ্রের ধারে গিয়ে দেখলো 2 জন মানুষকে নুলিয়ারা জল থেকে তুলছে। ভ্যানে চাপিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো তাদের। কেউ বলল জেলিফিশ, কেউ বলল বিষাক্ত কোনো মাছ ওদের শরীর স্পর্শ করে যাওয়ায় সর্বাঙ্গ জ্বলছে, অসাড় হয়ে আসছে। বেঁচে গেলেও ঘা হয়ে যাবে চামড়ায়। সম্বিত বলল, কি হলো, এরপরেও জলে নামবে? না, নামেনি। তখন শরীরের চামড়া আরো বেশি মসৃণ, বড় মায়া। পৃথিবীর কত সমুদ্র সৈকতে সুন্দরীরা অবলীলায় নিত্যদিন সাঁতার কেটে যায়, তাদের তো কিছুই হয় না। অথচ সেদিন লোক দুটোর হয়েছিল বলে এ জীবনে জলেই নামা হলো না। ফোন বাজলো। বাথটবের পাশেই ফোন। 3 বার রিং হলো, কিন্তু অনন্ত রিসিভার তুলল না। এ সময় ওরই ফোন ধরার কথা। হাত বাড়ালো নীলিমা। হ্যালো? হ্যালো, টিনার সঙ্গে কথা বলতে পারি? কে বলছেন? আমি টিনার বন্ধু, নবকুমার। নবকুমার? হকচকিয়ে গেল নীলিমা। আজকাল এই ধরনের প্রাগৈতিহাসিক নাম কেউ রাখে নাকি? টিনা এখন বাড়িতে নেই, নিঃশ্বাস ফেলল নীলিমা। ও, বিরক্ত করার জন্য দুঃখিত। 1 মিনিট, তোমার টেলিফোনে টিনা বিরক্ত হবে না? এ ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ, রাখছি। মেজাজ গরম হয়ে গেল নীলিমার। সম্বিত চলে গিয়ে তাকে বড় রকমের জব্দ করেছে। এত দায় দায়িত্ব বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেই 15 বছরে পড়ার পর থেকেই মেয়ের ফোন আসছে। সেই সব গলা কচি কচি। টিনা তেমন পাত্তা দিত না। মেয়ে গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না, তা মায়ের চেয়ে আর কে ভালো বুঝতে পারে। ইদানিং ওকে মিনিটের পর মিনিট টেলিফোনে মুখ ডুবিয়ে থাকতে দেখছে নীলিমা। জিজ্ঞাসা করলে বলে বন্ধু। এই একটা শব্দে যেন কোনো অন্যায় থাকতে পারে না। বন্ধু ফোন করেছে কেন, এই বলে চেঁচামেচিও তো করা যায় না। নিজেকে অত্যন্ত প্রাচীনা করে ফেলার কোনো বাসনা তার নেই, কিন্তু ভয় তো থাকতেই পারে। কখন কোন ছেলের পাল্লায় পড়ে মেয়েটা, তাই নিয়েই ভয়। ওর এই বয়স প্রেম করবার নয়। পড়াশোনা শেষ করুক, নিজের কিসে ভালো হয় তা বুঝতে শিখুক, তারপর যা ইচ্ছে করুক। কোনো আপত্তি নেই নীলিমার। এখন যদি সামান্য কোনো ভুল করে, তাহলে সারা জীবন ধরে দাম দিয়ে যেতে হবে। আবার ফোন বাজলো। চট করে রিসিভারে হাত চলে গেল। হ্যালো? হাই নীল, কেমন আছো? ঠোঁট কামড়ালো নীলিমা। সম্বিতের বন্ধু শুভম বানসাল। চমৎকার, কি খবর, কবে ফিরলে? কাল রাতে। ওয়েল, তুমি খবরটা নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ, মিসেস শর্মা ফোন করেছিলেন। খুব স্যাড। কারো চলে যাওয়া নিশ্চয়ই দুঃখজনক, বাট আমি আমার পক্ষে যতটা করা সম্ভব তার চেয়ে বেশি করেছি। ও ওখানে 1 বছর শয্যাশায়ী ছিল। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি শুনিনি। ওকে স্টেটসে নিয়ে গিয়েছি। বেস্ট ট্রিটমেন্ট দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি। ইন্ডিয়ান মানিতে প্রায় 22 লক্ষ টাকা খরচ করেছি। এসব করার সময় বুঝেছি বেঁচে থাকলে ও অনেক বেশি কষ্ট পাবে। অতএব ওর চলে যাওয়াটা আমার ভালো না লাগলেও ওর পক্ষে সুখের হয়েছে।
যাকে এসব কথা বলে তোমাকে বোর করার কোনো মানে হয় না, কিন্তু ফিরে এসে তোমার কথা মনে পড়লো। আমার স্ত্রী যখন অসুস্থ ছিল তখন বুঝিনি, এখন নিজেকে খুব একা মনে হচ্ছে। সম্বিত চলে যাওয়ার পর তোমার মনের কি অবস্থা হয়েছিল তা আজ বুঝতে পারছি। নীলিমা বলল, তোমাকে ধন্যবাদ, কিন্তু সময় হলো সেরা ওষুধ। এই দেখো না, সম্বিত চলে গেছে অনেকগুলো বছর আগে। এখন তো ওর কথা সব সময় মনেও আসে না। এই ব্যাপারটা তুমিও ফিল করবে। যাকগে, আমার একদম ভালো লাগছে না। তোমার দেখা কখন পাবো? ওয়েল সুজয়, আমি তো এখন কয়েকদিন খুব ব্যস্ত। সে কি, তোমার হাতে সময় নেই? একদম নেই, হলে জানাবো, কিছু মনে করো না। রিসিভার রেখে দিল নীলিমা। এই হয়েছে জ্বালা, চারধার থেকে সব সময় ছোক ছোক শব্দ ভেসে আসছে। একজন সুন্দরী ধনী মহিলা একা থাকলে পৃথিবীর বেশিরভাগ পুরুষের জিভে জল আসবে। তার দরজায় ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়বে। স্বীকার করতেই হবে, এককালে এসব বেশ ভালো লাগতো। সম্বিতের সঙ্গে প্রতি শুক্র ও শনিবারে বিভিন্ন পার্টিতে যেতে হতো। নিজেরাও পার্টি দিত। সম্বিত পাশ থেকে একটু সরে গেলেই স্তাবকতা শুরু হয়ে যেত। আর এই দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে মরত অন্য মেয়েরা। সে সময় কাউকে তার কারণে ঈর্ষান্বিত হতে দেখলে বেশ মজা পেত নীলিমা। তখন স্তাবকদের নিয়ে খেলা করার ইচ্ছে জাগত। ক্লাবের টেবিলে বসে কত যে প্রেম নিবেদন শুনতে হয়েছে তারই অত্যা নেই। সম্বিত ডেকে বলতো, তুমি যদি এভাবে স্বামীদের খেলাও তাহলে বউরা একসঙ্গে হয়ে তোমাকে খুন করবে। সম্বিত চলে যাওয়াটা আকস্মিক ছিল। কিছুদিন লেগেছে সেই ধাক্কা সামলাতে। সেই সঙ্গে অর্থকরী দিকটার স্থিতাবস্থা আনাও জরুরি ছিল। আর এসব করতে গিয়ে আগের জীবন থেকে সরে এসেছিল নীলিমা। বন্ধুরা ফোন করত, জোর করত ক্লাবে যেতে। শেষ পর্যন্ত ওদের কথায় নীলিমা যখন রাজি হলো, তখন আর এক বিপত্তি। সবাই দুঃখী দুঃখী মুখ করে সান্ত্বনা দিয়েছে, তারপর অনুরোধ করেছে যা ঘটে গিয়েছে তা আঁকড়ে না থেকে আবার আগের মতো সহজ হয়ে যেতে। নীলিমার মনে হয়েছিল কথাটা ঠিকই। সে চেষ্টা করেছিল, কিন্তু সঙ্গে সম্বিত থাকা আর না থাকার পার্থক্যটা যে কত বড় তা বুঝতে অসুবিধে হলো না। আগে স্তাবকদের হাবে ভাবে মনে হতো তারা অন্যের বাগানে ঢুকেছে চোরের মতো, আর এখন মনে হচ্ছে ওরা খোলা মাঠে হাওয়া খেতে এলো। নিজেকে গুটিয়ে নিতে দেরি করেনি সে। একেবারে এড়াতে না পারলে কোথাও কোনো অনুষ্ঠানে সে যায় না, কিন্তু টেলিফোন অথবা উপযাজকের মতো বাড়িতে আসা বন্ধ করতে পারা যায় না। সৌজন্য দেখাতেই হয়, আর এভাবেই তো চলে আসছে এতকাল। খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে নীলিমা। ফ্যাট জাতীয় কোনো খাবার খায় না সে। সকাল পার হওয়ার সময় শসা, টোস্ট, ডিমের পোচ আর সামান্য কর্নফ্লেক্স খেয়ে নেয়। দুপুরে লাঞ্চ খাওয়ার দরকার পড়ে না। বিকেলে দুধ ছাড়া চা আর দুটো বিস্কুট। রাতে টিনার সঙ্গে ডিনারে এক গাদা সবজি এবং মাংস অথবা মাছের স্টু এবং একটা রুটি। হয়তো এইরকম খাবারের জন্য তার শরীরে এক ফোঁটা মেদও জমেনি। মাঝে মাঝে মনে হয় এইসব নিয়ম ভেঙে ফেলাই ভালো। 5টা বাঙালি যা খায় তাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিয়ে মুটিয়ে উঠলে আর কোনো পুরুষ চোখ চকচক করবে না। তার বয়সী বাঙালি মহিলারা তো রীতিমতো গিন্নি হয়ে যায়। পুরুষগুলো তাদের মধ্যে আকর্ষণও খুঁজে পায় না। বেশ একটা স্বস্তির। কথাটা ঠিক, কিন্তু এতদিনের অভ্যেসকে নীলিমা এড়াবে কি করে? দুপুরে ডিসকভারি চ্যানেল দেখছিল নীলিমা। কেনিয়ার জঙ্গলে হরিণের পেছনে ধাওয়া করা চিতাকে দেখতে দেখতে মনে হলো অনেকদিন বিদেশে যাওয়া হয়নি। বিদেশ বলতে তো সবাই বোঝে হয় ইংল্যান্ড, নয় সেই আমেরিকা। এই দুই জায়গায় আত্মীয় বন্ধু ছড়ানো। গেলে খুব খুশি হয় তারা, কিন্তু আমেরিকার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। বিশাল লন, বাংলো বাড়ি, কিন্তু জেলখানা। রাস্তায় লোক হাঁটে না, হু হু করে গাড়ি ছুটে যায়। পাশের প্রতিবেশীও 10 মিনিট দূরে। আলাপও হয় না বেশিরভাগ ক্ষেত্রে। দিনভর কাজ করে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এসো। এই তো জীবন। তার চেয়ে নাইরোবিতে গেলে কেনিয়ার জঙ্গলে পৌঁছানো যায়। বেলুনে চেপে জেব্রা, হরিণ আর হাতিদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার ব্যবস্থা আছে ওখানে। টিনা যদি রাজি হয় তাহলে ঘুরে আসা যেতে পারে। বিকেলে টিনা এলো, ঘর মাখত, পায়ে ধুলো। কোথায় গিয়েছিলে? যেখানে যাই। তোমার কলেজে এত ধুলো যে হাঁটু পর্যন্ত নোংরা হয়ে যায়?
আমার জিন্সের আড়াল ভেদ করে হাঁটু দেখতে পাচ্ছ নাকি? প্যান্ট যখন পরেছ তখন জুতো পরনি কেন? চটি পায়ে যাওয়ার দরকার কি ছিল? আর কিছু? তোমার সঙ্গে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। আশ্চর্য, আমি কোনো অন্যায় কথা বলেছি? তুমি ফেরা মাত্র জেরা করতে শুরু করলে কোথায় গিয়েছিলে। জেনে শুনেও যখন প্রশ্ন করছো তখন কি উত্তর দেয়া যায়? হজম করলো নীলিমা। তারপর প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তোমার কলেজে কি সামনের মাসে ছুটি থাকছে? হ্যাঁ। অনেকদিন বাইরে যাইনি, ভাবছি নাইরোবি গেলে কেমন হয়। নাইরোবি? টিনা চমকে উঠল। হঠাৎ? জঙ্গল দেখার জন্যই তো লোকে ওখানে যায়। আমাদের দেশের জঙ্গল দেখা হয়ে গেছে তোমার? নীলিমা বিরক্ত হলো। এ যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া যে তোমার সঙ্গে কখনো সহযোগিতা করব না। কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিল সে। বলল, ঠিকই বলেছ, এটা আমার মাথায় আসেনি। টিনা হাসল। মা যে তার সঙ্গে ঝগড়া না করে কথাটা মেনে নিল, এটা এক অন্য ধরনের অভিজ্ঞতা। এই সময় টেলিফোন বাজলো। নীলিমার মনে পড়ল, ওহো, তোমাকে একজন ফোন করেছিল। কে? নবকুমার। ও নব, বড্ড বেশি কথা বলে। কিছু বলেছে নাকি? টেলিফোন করেছে তাই আমি বিরক্ত হতে পারি ভেবে দুঃখ প্রকাশ করেছে। অনেকক্ষণ রিং হচ্ছে, রিসিভারটা তোলো, হয়তো সেই ফোন করেছে। টিনা পুরো ঘরটা পেরিয়ে গিয়ে রিসিভার তুলল। হ্যালো। তারপর ঘুরে মায়ের দিকে তাকালো। না, আপনি ভুল করছেন, একটু ধরুন। রিসিভারটা নীলিমাকে দেখিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। কে ফোন করেছে, তার ফোন নীলিমা ধরবে কিনা তা জানার প্রয়োজন মনে করল না মেয়েটা। একটু বিরক্ত হয়ে রিসিভার তুলল নীলিমা। বলুন। নীলিমা, বলছি। না, সত্যি আমি বোকামি করেছি। মেয়ের গলাকে মায়ের গলা ভেবেছি। আপনি কে কথা বলছেন? তুমি কি কোনো কারণে অন্যমনস্ক? না হলে এতক্ষণ কথা বলার পরে আমাকে তোমার চেনা উচিত ছিল। আমি আনন্দ। আনন্দ? 2 কি 3 সেকেন্ড। সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রক্ত যেন মুখে এসে জমল। হ্যাঁ, এই গলার স্বর আনন্দের। কিন্তু কেন? নীলিমা জিজ্ঞাসা করল, কি চাই? কিছু চাইবার জন্য ফোন করেছি এটা ভাবছো কেন? আমার সময়ের দাম আছে। যদি কিছু বলার থাকে চটপট বলে ফেলো। দেখো নীলিমা, তোমার সঙ্গে প্রায় 25 বছর পরে কথা বলছি। শেষ কথা যখন বলেছি তখন তোমার 18 বছর বয়স। তোমার মেয়ের এখন কত? 18। অজান্তে বয়সটা বলে ফেলল নীলিমা। তবে মা আর মেয়ের গলা গুলিয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না কেন ফোন করা হলো। তোমার সঙ্গে কথা বলতে চাই, সামনাসামনি। অসম্ভব। অসম্ভব শব্দটা নাকি মূর্খদের অভিধানে পাওয়া যায় নীলিমা। আর তুমি তো নির্বোধ নও বলেই আমি জানতাম। হাসলো আনন্দ। এসব নাটকীয় সংলাপ বলে কোনো লাভ নেই। যে সম্পর্ক 25 বছর আগে ছাই হয়ে গিয়েছে তার রেশ থাকতে পারে না। তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতেই পারে না, এবং আমাকে বিরক্ত করলে আমি খুশি হব বলে মনে করো না। রিসিভার নামিয়ে রাখলো নীলিমা। মাথা গরম হয়ে গেছে, নিঃশ্বাসে অস্বস্তি। নীলিমা বুঝতে পারছিল এই মুহূর্তে তার একা থাকা উচিত। নিজের চেহারা সম্পর্কে নিঃসন্দেহ হতে পারছিল না সে। দ্রুত নিজের ঘরে চলে এলো নীলিমা। এসে আয়নার সামনে দাঁড়ালো। তার মুখ স্বাভাবিক নয়। একটা লালচে আভা এবং না গরমেও একটু ঘাম গলার কাছে। ঠোঁট কামড়ালো নীলিমা। তারপর এসিটাকে আরো একটু বাড়িয়ে দিল। এই অবস্থায় তাকে দেখলে টিনা নিশ্চয়ই অবাক হবে, প্রশ্ন করবে। ঢাকা দেওয়া গ্লাসের জল দুঢোক খেয়ে সোফায় বসলো। আর তখনই মনে হলো তার এরকম হওয়ার তো কোনো কারণ নেই। এই প্রতিক্রিয়া একেবারে ছেলে মানুষের মতো। 25 বছর পর লোকটার ফোন পেয়ে সে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। আবার ফোন বাজলো। তৃতীয়বার রিং হওয়ার পর যন্ত্রটা থেমে গেল। তার কয়েক সেকেন্ড বাদে দরজায় শব্দ হলো। অর্থাৎ ফোনটা নীলিমার। হঠাৎ কিরকম নার্ভাস বোধ করলো সে। আনন্দ আবার ফোন করেনি তো? রিসিভার তুলল নীলিমা। হ্যালো। এই নীলি, তুমি এখন কি করছো? উর্বশী মিত্রের গলা। স্বস্তি পেল নীলিমা। কিছু না। তাহলে আমি আসছি।
কোথায় আছো? গাড়িতে। 5 মিনিট লাগবে, বাই। এই মেয়েটিকে তার ভালো লাগে। কোনো ন্যাকামো নেই। স্বামীটি শুধু টাকা রোজগার করার যন্ত্র। এ কথা সবার সামনে বলতে কোনো দ্বিধা নেই। মিস্টার মিত্রকে যতবার দেখেছে ততবারই অবাক হয়েছে নীলিমা। বেশ মোটাসোটা, চোখে পুরু কাঁচের চশমা। ফর্সা মানুষটা কখনোই তার শরীরের দিকে তাকায়নি। স্ত্রী জোর করে নিয়ে এসেছে তাই আশা। কারো সম্পর্কে কোনো আগ্রহ নেই। উর্বশী বলে, এমন লোকের সঙ্গে প্রেম ট্রেম হয় না। প্রেম করেই তো বিয়ে করেছিলে। না ভাই, মা বাবা হীরের টুকরো ছেলে খুঁজে এনেছিল। ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, কোনো উত্তাপ নেই। ওর শরীরের চাহিদাগুলো সেই কত বছর আগে হাওয়া হয়ে গেছে। ওয়েল, এরকম পরিস্থিতিতে যে কোনো মেয়ে কারো সঙ্গে স্টেডি প্রেম চালাতে পারত, অথবা খুচরো বয়ফ্রেন্ড রাখতে পারত। এতদিন পারিনি, এবার ভাবছি করব। এই 40-এ পা দিয়ে? হোয়াই নট? আমাদের তো কিছুই ফুরিয়ে যায়নি, তাই না? তোমার বর জানলে কষ্ট পাবে না? আরে সেটা জানার জন্যই তো প্রেম করব, কিন্তু তাতে লাভ হবে বলে মনে হয় না। উল্টো আমারই কষ্ট বাড়বে। কেন? ওর কোনো প্রতিক্রিয়া হবে না। উর্বশী মিত্রের সঙ্গে বসার ঘরে বসলো নীলিমা। বসে উর্বশী জিজ্ঞাসা করলো, টিনা কোথায়? ওর ঘরে। কেন? এখানে কথা বললে ওকে শুনতে পাবে? নীলিমা বুঝতে পারলো উর্বশী সমস্যায় পড়েছে। কোনো গোপন কথা বলতে চায়। গোপন কথা মানে ওকে সত্যি সত্যি প্রেমে পড়ল? কার সঙ্গে? নীলিমা তাকালো। হ্যাঁ, এখনো সুশ্রী উর্বশী, তবে শরীরের যত্ন নেয় বলে মনে হয় না। নীলিমা ওকে লাইব্রেরি ঘরে নিয়ে এলো। যতই হোক, বাইরের লোককে বেডরুমে নিয়ে যেতে তার ইচ্ছে হয় না। নাও, এখানে কথা বললে কারো কানে যাবে না। আমি খুব বিপদে পড়েছি নীলি। ভদ্রলোককে? ভদ্রলোক? দূর, কোনো ভদ্রলোকের জন্য আমি বিপদে পড়িনি। ও, হতাশ হলো নীলিমা। তাহলে? সন্তু আমার মাথা খারাপ করে দিয়েছে। সন্তু? সন্তু উর্বশীর একমাত্র সন্তান। ফর্সা, লম্বাটে, গড়ন, বছর 15 বয়স। ক্লাস 10-এ পড়ে, দামি স্কুলে, খুব ভদ্র ব্যবহার। কেন, কি হলো? আমি তো ওর ঘরে ঢুকি না। কাল স্কুলের বন্ধুদের সঙ্গে 3 দিনের এক্সকারশনে গিয়েছে বলে ভাবলাম ওর ঘরটা একটু পরিষ্কার করিয়ে রাখি। তিনি তো কাউকে নিজের জিনিসপত্র হাত দিতে দেন না। তা গোছাতে গোছাতে ওর টেবিলের একেবারে নিচের ড্রয়ারে এই খামটা পেলাম। কিসের খাম? নীলিমা বেশ অবাক। মেয়েদের ছবি, 8টা। যা, এই বয়সে মেয়েদের ছবি রাখবে কেন? নীলিমা মাথা নাড়ল। তুমি বুঝতেই পারছো না? ফিল্মের নায়িকাদের ছবি তো। না, তাহলে এত চিন্তা করতাম না। ছবিগুলি দেখো। উর্বশী নীলিমার হাতে খাম তুলে দিল। নীলিমা কৌতূহলী হয়ে প্রথম ছবিটা বের করতে হতভম্ব হয়ে গেল। একটি শ্বেতাঙ্গিনী লাল বিছানায় জন্মদিনের পোশাক পরে নিজেকে উঁচিয়ে ধরেছে। ফটোগ্রাফার কায়দা করে তার উপর রং চড়িয়েছে। তাড়াতাড়ি ছবিগুলো খামে ঢুকিয়ে ফেরত দিল নীলিমা। তার কান গরম হয়ে উঠেছিল, মুখে রক্ত। আমি এখন কি করব নীলি? এইসব ছবি ও পেল কোথায়? আমি জানি না, স্বপ্নেও ভাবতে পারিনি ও এসব ছবি দেখে। এই কয়েক বছর আগে ওর প্যান্টের বোতাম আটকে দিতাম আমি। স্কুলে কার সঙ্গে মিশে এসব নেশায় পড়লো কে জানে। ওর রেজাল্ট কেমন? খুব ভালো, এবারও ফার্স্ট হয়েছে, 92%। ওইটুকু ছেলে এসব ছবি? কথা শেষ করলো না নীলিমা। ওইটুকু আর ভাবতে পারছি না। আমার দিদিমা 14 বছর বয়সে মা হয়ে গিয়েছিল, ওর 15। ওর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছো? একদমই না। আমি যা বলি তাই শোনে। ওর ঘরে টিভি আছে। আমাকে বলেছে প্রতি শনিবারের রাত্রে ও ইউরোপের খেলা দেখবে। আমি আপত্তি করিনি। সপ্তাহে একটা দিনই তো। এখন অন্য সন্দেহ হচ্ছে। কি? গলা শুকিয়ে যাচ্ছিল নীলিমার। শনিবার রাত 12:30টায় কেবল টিভিতে পর্ণ ছবি দেখায় বলে শুনেছি। ও সেসব দেখে না তো। টিভিতে ওসব দেখায় নাকি? আমি তো জানতাম না। হ্যাঁ, দেখায়। তুমি ওর বাবাকে বলেছ? মাথা খারাপ? কেন? শুনলে ছেলে বাড়ি ফিরলে একেবারে খুন করে ফেলবে। তাই?
হ্যাঁ, আমার ব্যাপারে যত শীতল, ছেলের ব্যাপারে ঠিক তার দ্বিগুণ কনসার্নড। অদ্ভুত লোক। নীলিমা একটু ভাবল। আমার মনে হয় তোমার উচিত ছেলের সঙ্গে কথা বলা। এখনই যদি ওকে বোঝাতে না পারো তাহলে সমস্যা হবে। সমস্যা তো এখনই হয়ে গেছে। তাছাড়া আমি কি বোঝাবো? এইসব ছবি দেখা খারাপ? অন্তত এই বয়সে দেখো না। না, আমি পারবো না। জোরে জোরে মাথা নাড়ল উর্বশী। তুমি না পারলে ওর বাবাকে বলতে হবে। ছেলে তোমার একার নয়, তারও দায়িত্ব আছে। মারধর করলে করবে। আচ্ছা, তোমার মেড সার্ভেন্টের বয়স কত? 20-21? ওকে ছাড়িয়ে দাও। ছাড়াবো? কি বলে ছাড়াবো? কিছু একটা বলো। তোমার ছেলে এখন ছবিতে ওইসব দেখছে, এরপর নিশ্চয়ই জীবন্ত মানুষ খুঁজবে। অসম্ভব। আঙ্গুরকে ছাড়া আমার সংসার অচল। তার স্বাস্থ্য কিরকম? ভালো। আগের রোগা ছিল। আমার ওখানে 12 বছর থেকে বলতে নেই, বেশ ভালো হয়েছে। আমি ওকে ঠিক মেড সার্ভেন্ট করে রাখিনি। নিজের বিপদ নিজে ডেকে এনেছ। এই সময় ফোন বাজলো। এই ঘরে রিসিভার নেই। একটু বাদে টিনা এসে দরজায় দাঁড়ালো। তোমার ফোন। আরে, উর্বশী আন্টি, কেমন আছো? ভালো। তুই? খুব ভালো। সন্তু কেমন আছে? ভালো না। কেন, কি হয়েছে ওর? না, তেমন কিছু নয়। অবশ্য এখন কলকাতায় নেই, স্কুলের টিমের সঙ্গে বাইরে গিয়েছে। উর্বশী কথা ঘোরাতে চাইল। নীলিমা জিজ্ঞাসা করলো, কার ফোন? তোমার। আহ, কে করেছে? আনন্দবাবু বললেন, তখন কথা বলতে গিয়ে কেটে গেল। নীলিমা বলতে চাইল সে ফোন ধরবে না, ব্যস্ত আছে বলে দিতে, কিন্তু তাতে উর্বশী সন্দেহ করবে। সে উঠল। উর্বশীর দিকে ঈষৎ মাথা নেড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এসে ফোন ধরল। আবার কি ব্যাপার? গলায় যতটা সম্ভব রুক্ষতা আনল সে। তুমি মিছিমিছি বিরক্ত হচ্ছ। কি চাইছো তুমি? তোমার সঙ্গে কথা বলতে। শোনো, কথা বলার আর কিচ্ছু বাকি নেই। 25 বছর আগে কি হয়েছিল তা নিয়ে আমি এখন বিন্দুমাত্র ভাবার কারণ আছে বলে মনে করি না। তুমি আমার কাছে একজন মৃত মানুষ। আনন্দ হাসল। কিন্তু তুমি তো আমার কাছে দারুণভাবে জীবিত। মাই গড! আবার তাকে ডাকাডাকি কেন? তোমার আমার মধ্যে আড়াল হয়েছিল তোমার স্বামী, ঈশ্বর নয়। তার মানে? মন দিয়ে শোনো, গত 25 বছরে আমি কি তোমাকে বিরক্ত করেছি? নীলিমা জবাব দিল না। আহ, চুপ করে থেকো না, উত্তর দাও। সুযোগ পাওনি? বুদ্ধিমতী মেয়েরা যখন নির্বোধের মতো কথা বলে তখন তাদের ন্যাকা বলে মনে হয়। আমি করিনি, করতে চাইনি বলে করিনি। তুমি আজ বিবাহিতা। বিবাহিতা মেয়েকে ব্ল্যাকমেইল করা খুব সহজ, তাই করিনি। ব্ল্যাকমেইল? ব্যাপারটা তাই, কিন্তু এখন তোমার স্বামী নেই, দ্বিতীয়বার বিয়েও করনি, টাকা পয়সা সম্পত্তি বেশ সুন্দর গুছিয়ে নিয়ে আছো। এখন তোমাকে বিরক্ত করলে সেটা তোমার আমার ব্যাপার হবে। শোনো, আমি এখন বেশ ব্যস্ত, গেস্ট এসেছে। এভাবে টেলিফোন ধরে বেশিক্ষণ কথা বলা সম্ভব নয়, রাখছি। আমার এমন কোনো তাড়া নেই, কিন্তু কথা তোমাকে বলতেই হবে। আমার টেলিফোন নম্বরটা লিখে রাখো, গেস্ট চলে গেলে ফোন করবে। নিজের টেলিফোন নাম্বার বলে লাইন কেটে দিল আনন্দ। একটু স্বস্তি। রিসিভার নামিয়ে রাখলো নীলিমা। কে ফোন করেছিল? টিনার গলা। কেন? ঘুরে দাঁড়ালো নীলিমা। যেভাবে কথা শুনছিলে মনে হচ্ছিল কেউ তোমাকে ধমকাচ্ছে, বলে সরে গেল টিনা সামনে থেকে। মেয়ের চলে যাওয়া দেখলো নীলিমা। সে বিরক্ত হলো, কিন্তু বুঝতে পারলো টিনা ভুল কথা বলেনি। নিশ্চয়ই তার চোখে মুখে ওরকম অভিব্যক্তি ছিল। না, মেয়ের কাছে ধরা পড়ে যাওয়ার মতো কোনো ঝুঁকি সে নিবে না। লাইব্রেরি ঘরের দরজায় এসে দেখলো উর্বশী চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ সহজ হওয়ার চেষ্টা করলো নীলিমা। ইগনোর কর। মানে? চোখ খুলল উর্বশী। এত বড় একটা ব্যাপার উপেক্ষা করব? এখন ওর বয়ঃসন্ধির সময়, একটু আধটু কৌতূহল হয়, কদিন পরে ওটা চলে যাবে। আমার মনে আছে ওই বয়সে যখন আমি প্রথম জেনেছিলাম মেয়েরা কিভাবে মা হয়, তখন দুরাত ঘুমাতে পারিনি। ব্যাপার কি? টেলিফোন ধরার আগে একরকম শুনলাম, আর কথা বলে আসার পর আরেক রকম। উর্বশী দুই ভ্রু এক করল। এছাড়া আর কি করা যাবে বলো? তুমি ছেলেকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে পারো না কোথায় পেয়েছে এগুলো।
কেন সে ছবিগুলো তার কাছে রেখেছে, কি আনন্দ পাচ্ছে এগুলো দেখে, পারবে জিজ্ঞাসা করতে? অসম্ভব। ঠিক। তাই ভেবে দেখলাম চোখ বন্ধ করে থাকা ভালো। ছেলের বদলে ও যদি মেয়ে হতো আর টেবিলে যদি নোংরা ছবি পেতে, তাহলে কি করতে? ছেলের বেলায় সহজেই উপেক্ষা করা যায়, কিন্তু মেয়ের বেলায় যদি কারোর সঙ্গে একবার ভুল করে ফেলে, তাহলে সারা জীবন ধরে তার দায় বইতে হবে। সেটা ঠিক। উর্বশী মাথা নাড়ল। তুমি কিন্তু এ ব্যাপারে খুব লাকি। টিনা এ ধরনের মেয়েই নয়। এটা বছর 3 পরে বলতে পারবো। সে কি? কেন? এখনো ওর পা পিছলানোর বয়স যায়নি। হেসে উঠে দাঁড়ালো উর্বশী। তা যদি বলো পিছলানোর বয়স কি তোমারই গিয়েছে? চললাম। তোমার সঙ্গে কথা বলে মন একটু হালকা হলো। ডাক্তার বলেছেন চেষ্টা করবেন যাতে ঘুমের ওষুধ না খেয়েই ঘুম আসে। শোয়ার আগে ঘাড়ে মুখে জল দেবেন, চোখ বন্ধ করে ভেড়া গুনবেন। নিতান্ত উপায় না থাকলে ঘুমের ওষুধ খাবেন না। নীলিমা লক্ষ্য করেছে রাত 10টার মধ্যে ঘুমিয়ে না পড়লে তার কিছুতেই ঘুম আসতে চায় না। শেষ পর্যন্ত ট্যাবলেটের দ্বারস্থ হতেই হয়। আর একবারে ঘুমিয়ে পড়ার পর যদি কোনো কারণে ঘুম ভেঙে যায়, তাহলে তো হয়েই গেল, সারা রাত ঘুম আসবে না। এ কারণে রাত 10টার পর সে ফোন ধরে না। ফোন এলে তাকে ডাকতে নিষেধ করা আছে। অথচ সম্বিত থাকতে এসব কিছুই হতো না। প্রতি শুক্র এবং শনিবার বাড়ি ফিরতে তো রাত 1:30-2 বেজে যেত। পার্টি, বন্ধু বান্ধব, হই হল্লায় রাত যেত বেড়ে। কিন্তু বাড়ি ফিরে বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুম চলে আসতো। সেই সময় সম্বিতের মন রাখতে 1-8 পেগ হুইস্কি খেত নীলিমা। বোধহয় সেটাও ভালো কাজ করত। সম্বিত চলে যাওয়ার পর একটা একটা করে উপসর্গ এলো। সে পার্টিতে যাওয়া এবং মদ্যপান ছাড়লো যেই, অমনি তাকে ঘিরে একাকিত্ব যেন আঁকড়াতে শুরু করলো। ঘরের দরজা বন্ধ, নিত্য সে এই সময় শুয়ে পড়ে, কিন্তু আজ স্পষ্ট বুঝতে পারছিল ঘুম আসবে না। টেবিলের ওপর সম্বিতের ছবি রয়েছে। হঠাৎ মনে হলো 1 পেগ হুইস্কি খেলে কিরকম হয়। সম্বিত বলতো 2 পেগ হুইস্কি মানুষের উপকার করে, রক্ত চলাচল স্বাভাবিক করে দেয়। কিন্তু যাই করুক, মদের গন্ধ খুব খারাপ লাগতো বলেই নীলিমা এড়িয়ে যেত। আজ মনে হলো সম্বিতের কথা শোনা যাক। একজন মানুষ এখন পৃথিবীতে নেই, কিন্তু তার বলা কথাগুলো তো মরে যায়নি। ওই আলমারির নিচের তাকে সম্বিত বেশ কয়েকটা বিদেশি দামি মদ রেখে চলে গেছে। তার একটা বের করে খানিকটা গ্লাসে ঢেলে নিল নীলিমা। সম্বিত বলতো স্কচে যারা জল ঢেলে খায় তাদের স্কচ খাওয়ার কোনো অধিকার নেই। এ যেন 1 বাটি পায়েসে 1 গ্লাস জল ঢেলে দেওয়া। স্কচ খেতে পারো বড়জোর 2 টুকরো বরফ দিয়ে, ঠান্ডার জন্যে। স্কচের গন্ধটা না পেলে সুখ কিসের? চুমুক দিল নীলিমা। সঙ্গে সঙ্গে মুখ গলা গরম হয়ে গেল। কণ্ঠনালী দিয়ে যে তরল পদার্থ গড়িয়ে শরীরের ভেতরে চলে গেল, সেটা কি আগুনের স্রোত? কয়েক সেকেন্ড, কিন্তু ধীরে ধীরে একটা আরাম বোধ তৈরি হলো। সে ছবিটার দিকে তাকালো। সম্বিত, তুমি খুশি তো? 1 পেগ খেয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। সমস্ত শরীরে বেশ অস্বস্তি, কিরকম জ্বালা জ্বালা ভাব। সম্বিত থাকার সময় একটু পান করলেই 2 চোখ ঘুমে জুড়ে যেত। এখন কেন এরকম হচ্ছে? ঘড়িতে মাত্র 10:30। এই সময় কতবার সেজেগুজে বেরিয়েছে সে সম্বিতের সঙ্গে। টিনা কি করছে? মেয়েটাকে আজকাল বুঝতে খুব অসুবিধে হচ্ছে। আনন্দ যে তাকে ফোন করছে, তা নিশ্চয়ই টিনাকে চিন্তিত করেনি। ওর ছেলেবেলায় প্রচুর ফোন আসতো। বাবা বেঁচে থাকতে সে দেখেছে মা কিভাবে তার স্তাবকদের এড়িয়ে যাচ্ছে। কিন্তু আনন্দ তো স্তাবক নয়। তাহলে আনন্দ কি? কেউ নয়। হঠাৎ খেয়াল হলো ছেড়ে দেওয়ার আগে আনন্দ একটা টেলিফোন নাম্বার বলেছিল, ওর নাম্বার। কিন্তু সেটা লিখে রাখার প্রয়োজন মনে করেনি নীলিমা। মনে ছিল, কিন্তু মন বেশিক্ষণ নাম্বার ঠিকঠাক মনে রাখতে পারে না। এখন কিছুতেই খেয়াল করতে পারছে না। 412, তারপর কি? অর্থাৎ সে আনন্দের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তার ইচ্ছেও নেই। থাকলে কি নাম্বারটা লিখে রাখতো না? সেটার গরজ ভেতর থেকে আসেও নি। 25 বছর পর লোকটা যেন কবর থেকে উঠে এলো। কবরই তো, সময়ের কবর। মৃতদেহ যত প্রিয়জনেরই হোক, মাটির তলায় শুইয়ে দেওয়ার পর প্রথম মাসের কষ্টটা দ্বিতীয় মাসে তত তীব্র থাকে না। প্রথম বছরের স্মৃতি দ্বিতীয় বছরে ঝাপসা হয়ে আসে।
আর এ তো 25টা বছর। আনন্দকে সে প্রথম দেখেছিল মধুমন্তীদের বাড়িতে। মধুমন্তীর মাসতুতো দাদা খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি পেয়েছে সে বছরেই। ঝকঝকে সুদর্শন যুবক। আর নীলিমা সে সময় ফার্স্ট ইয়ারের ছাত্রী, পুতুলের মতো দেখতে। আলাপ হওয়ার পরেই আনন্দ বলেছিল, আমার দুর্ভাগ্য কি জানেন, আমি যা হতে চেয়েছিলাম তা হতে পারলাম না। যেমন? অবাক চোখে তাকিয়েছিল নীলিমা। আমার ইঞ্জিনিয়ার হবার কথা নয়। আমি যদি ছবি আঁকতে পারতাম, চাকরি না করে শুধু আমাকে ছবি আঁকতে বলা হতো, তাহলে আমার থেকে সুখী আর কেউ হতো না। পিকাসো আর দালির কথা ছেড়ে দিন, আনন্দ সেন একজন নন্দলাল বসুর চেয়ে কম কিছু হতো না। মধুমন্তী মনে করিয়ে দিয়েছিল, দাদা, নন্দলালকে আচার্য বলা হয়। তো আমাকেও যে বলা হতো না তার কি নিশ্চয়তা আছে? তোরা খুব বেশি চিন্তা করতে পারিস না। পূর্বপুরুষরা যা শিখিয়ে দিয়ে গেছে তার বেশি ভাবতেই পারিস না। মজা লাগছিল নীলিমার। সে বলল, যেমন? এই ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। বাঙালি ওর সম্পর্কে বলতে গেলে গদগদ হয়। কিন্তু ভদ্রলোককে যদি এভাবে দেখি, কংগ্রেস করতেন, গান্ধীজির সঙ্গে সংঘাতে কংগ্রেস ছেড়ে দিলেন। ভারতবর্ষের মানুষকে তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য সংগঠিত করতে পারলেন না, পালিয়ে গেলেন জার্মানিতে, বিয়ে থা করলেন। তারপর হিটলারের সাহায্য নিয়ে জাপানে চলে এসে আজাদ হিন্দ বাহিনী তৈরি করলেন ব্রিটিশদের ত্যাগ করা ভারতীয় সৈন্য দিয়ে। তাদের নিয়ে দিল্লি দখল করার স্বপ্ন দেখলেন এবং সেটা স্বপ্নই রয়ে গেল। তার মানে মানুষটি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। ভারতবর্ষের মানুষ এদেশে থাকাকালীন তার কাছে কোনো সঠিক পথের সন্ধান পায়নি। তাই তার আজাদ হিন্দ বাহিনী যখন পূর্ব সীমান্তে বাড়ছে, তখন ভারতবাসী নির্লিপ্ত থেকেছে। কেউ কেউ হিটলারের সঙ্গে সম্পর্কের কারণে তাকে বিশ্বাসঘাতক বলেছে। ভুল বললাম? নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কোনো কটু কথা শুনতে ভালো লাগছিল না নীলিমার, কিন্তু আনন্দর কথায় যে যুক্তি আছে সেটাকেও অস্বীকার করতে পারছিল না। নীলিমা বলল, থাক না ওসব কথা। ওই তো মুশকিল। বাঙালির স্বভাব হলো যা পছন্দ হবে না তা এড়িয়ে যাওয়া। আমাদের বাবা ঠাকুরদা যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কেন আমরা তার সমালোচনা করতে পারবো না? সমালোচনা মানে তো অশ্রদ্ধা নয়। আনন্দ হেসে বলেছিল, যাই বলি, শেষ পর্যন্ত আমার বাবা এই কথা তো অস্বীকার করতে পারবো না। সেই শুরু। নীলিমা যে পরিবারে মানুষ, তার আত্মীয় স্বজন যে পর্যায়ের, তার ধারে কাছে আনন্দর অবস্থান নয়। আনন্দর মতো তির্যক কথা নীলিমার পরিচিত কেউ বলে না। শুধু তির্যক নয়, কথাগুলোতে যথেষ্ট ওজন থাকে। যেমন রবীন্দ্রনাথ যদি ইংল্যান্ডে জন্মাতেন, তাহলে শেক্সপিয়ার অনেক পেছনে পড়ে যেতেন। শেক্সপিয়ার নাটক লিখেছেন এমন একটা ভাষায় যার ইতিহাস ছিল। বহু বছর থেকে অনেক কবি সাহিত্যিক সেই ভাষায় পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। ফলে শেক্সপিয়ারকে তেমন সমস্যায় পড়তে হয়নি। আর রবীন্দ্রনাথ ভাষা তৈরি করতে করতে লিখেছেন। বঙ্কিমচন্দ্র একটা ভাষাকে হাঁটি হাঁটি পা পা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ সেই শিশুকে মানুষ করে প্রায় ম্যারাথন দৌড় করিয়ে যেতে পেরেছেন। অতএব নীলিমা প্রেমে পড়ে গেল। একজন তরুণ ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, পাত্র হিসেবে নিশ্চয়ই মন্দ নয়। কিন্তু মধুবন্তী তাকে সতর্ক করেছিল, দেখ নীলিমা, প্রেমে পড়েছিস ভালো কথা, কিন্তু বিয়ের কথা চিন্তা করিস না। কেন? অবাক হয়েছিল নীলিমা। আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিয়েতে প্রেম শেষ হয়ে যায়। তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে, কিন্তু স্বামী হিসেবে অযোগ্য হওয়া বিচিত্র নয়। এসব কথা কেন বলছিস? মনে হলো তোর ভালো চাই বলেই বলছি। তুই নিশ্চয়ই আরো কিছু জানিস যা বলছিস না। আর কিছু মানে? আমি আর কি জানবো? মধুমন্তী হাসল। আনন্দ তোর দাদা। তো নিজের দাদার ব্যাপারে যখন সতর্ক করছিস, তখন তুই কিছু জানিস। দেখ, আনন্দদা আমার নিজের দাদা নয়, সম্পর্কের দাদা। আর যদি কিছু জেনেও থাকি, তা তোকে বলতে পারবো না। কেন? আমি তোর বন্ধু নই? মুশকিল তো সেখানেই। তুই কথাটা শুনে দাদার কাছে ছুটে যাবি, মাঝখান থেকে আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোর কথা ওকে বলবো না। বেশ, তুই আনন্দদার জীবনে প্রথম মেয়ে নস। মধুমন্তী বলল, নিশ্চয়ই শুনতে তোর খারাপ লাগছে।
আমাকে আনন্দ বলেছে এ কথা। তাহলে তো হয়েই গেল। না, হয়নি। তুই আরো কিছু জানিস। আনন্দদার সঙ্গে সুজাতাদের গভীর প্রেম ছিল। আমরা জানতাম ওরা বিয়ে করবে। বছর দুয়েক আগের কথা। আনন্দদা তখন ফাইনাল ইয়ারের ছাত্র। আমাকে নিয়ে সুজাতাদের বাড়িতে গিয়েছিল। ওদের বাড়িতে ও কখনো একা যেত না। গিয়ে দেখলাম সুজাতাদির বাবা মা বাড়িতে নেই, কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছেন। সুজাতাদি একা। কিছুক্ষণ পরে সুজাতাদি আমাকে সরাসরি বলল, ভাই মধুমন্তী, তোমার দাদা যদি এখানে কিছুক্ষণ একা থাকে তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? আমি ইঙ্গিত বুঝে উঠে পড়েছিলাম, কিন্তু আনন্দদা খুব আপত্তি করছিল। আমি থেকে যাই তাই ও চাইছিল। আমি ভাবলাম এটা লজ্জা বা সংকোচে বলছে, তাই জোর করে চলে এসেছিলাম। তারপর সেদিন থেকেই সুজাতাদের সঙ্গে আনন্দদার সম্পর্ক শেষ হয়ে গেল। কেন? আমি স্পষ্ট জানি না। আনন্দদাকে জিজ্ঞাসা করে উত্তর পাইনি। একদিন সুজাতাদির দেখা পেয়ে জিজ্ঞাসা করেছিলাম। সুজাতাদি বলেছিল, মরশুমে ফুল শুধু শোভা বাড়ায়, তাও কয়েক মাসেই তার আয়ু শেষ। কিন্তু গৃহস্থ মানুষের চাই আম, জাম, কাঁঠাল গাছ, যা ছায়া দেবে, ফল দেবে। একটা গোলাপ হাতে নিয়ে তুমি কতকাল অভুক্ত থাকবে? আমি বুঝলাম না, নীলিমা অবাক গলায় বলেছিল। তখন আমিও বুঝিনি। পরে মনে হয়েছিল প্রেমিক হিসেবে আনন্দদা নিশ্চয়ই দারুণ, কিন্তু স্বামী হিসেবে হয়তো ব্যর্থ। নীলিমা অবাক হয়ে তাকালো। তোর সঙ্গে আনন্দর সম্পর্ক কত দূর এগিয়েছে? যতদূর সম্ভব। দুবেলা দেখা না হোক, কথা না বললে। দূর, কথার কথা কে জানতে চাইছে? শরীর। নীলিমার গালে রক্ত জমল। মধুমন্তী জিজ্ঞাসা করলো, হাত ধরা, চুমু খাওয়া এসব তো হয়েছে। এই, তোর দাদা না? আনন্দদাকে তো জিজ্ঞাসা করছি না, হয়েছে? হুম। তার বেশি চায়নি? চোখ ছোট করলো মধুমন্তী। না। তোর ইচ্ছে হয়নি? ধ্যাত, প্লিজ বল। তার জন্য তো বিয়ের পরের দিনগুলো পড়েই আছে। কিন্তু ধর, যদি বিয়ের পর জানতে পারিস আনন্দদা নেহাতি মরশুমি ফুল, আমজাম কাঁঠাল গাছ হওয়ার যোগ্যতা নেই, তাহলে? পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল নীলিমার কাছে। তাহলে কি সিদ্ধান্ত নিবি তা তোকেই ঠিক করতে হবে। ভাবতে ভাবতে শরীর খারাপ হয়ে গিয়েছিল নীলিমার। হঠাৎ মনে হলো, এটা এমন জরুরি কি? স্বামী হিসেবে আনন্দ যদি অক্ষম হয়, তাহলে সেটা সে মেনে নিতে রাজি। ভালোবাসা যদি আকাশের চেয়ে বড় হয়, তাহলে কোথায় কি মেঘ জমলো তা নিয়ে মাথা ব্যথার দরকার কি? মেঘের আয়ু তো কদিনের। শরীর বেশি দিন সচল থাকে না, কিন্তু মন থাকে আমৃত্যু। এইরকম ভেবে নিজেকে স্থির করেছিল সে। সেদিনটা ছিল ছুটির। খুব সেজেছিল নীলিমা। মধুমন্তীর বাড়িতে গেলে বাড়িতে আপত্তি হয় না। কথা ছিল আনন্দও সেখানে আসবে। গিয়ে শুনল মধুমন্তীর মা বাবা বোন ওর মামার বাড়িতে গিয়েছেন। মধুমন্তী একা অপেক্ষা করছিল। বলল, তুই বস, আনন্দদা এখনই আসবে। আমি মামার বাড়িতে যাচ্ছি, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরে আসব। আমরা এই বাড়িতে একা একা থাকবো? বাহ, দুজনে থাকবি, একা একা কেন? মাসিমা মেসোমশাই কি ভাববেন? ওরা জানতেই পারবেন না। তাছাড়া ওরা ফিরবেন সন্ধেবেলায়। তার অনেক আগেই আমি ফিরে আসব। মধুমন্তী চলে গেল। আনন্দ এলো খানিক পরেই। বাড়ির খবর শুনে বলল, না, এটা ঠিক হয়নি। মধুমন্তীর মাথা খারাপ নাকি? এখন কেউ যদি এ বাড়িতে চলে আসে তাহলে আমাদের দেখে কি ভাববে? তুমি দরজা খুলবে। ও না এলে আমরা তো বেরোতে পারবো না। তার চেয়ে তুমিই থাকো, আমি চলে যাচ্ছি। আমি একা থাকবো? তা অবশ্য। নিতান্ত অনিচ্ছায় আনন্দ ওর সঙ্গে মধুমন্তীর ঘরে গিয়ে বসল। নীলিমা বলেছিল, তোমাকে আজ অন্যরকম লাগছে। কিরকম? জানি না, কেমন অচেনা অচেনা। ধুর, আমরা কবে বিয়ে করব? বাহ, তোমার পরীক্ষা শেষ হোক। নীলিমা কাছে এগিয়ে এলো। আমাকে তোমার ভালো লাগছে না? আনন্দ উঠে দাঁড়ালো। আই লাভ ইউ নীলিমা। সত্যি? সত্যি। এক অপূর্ব আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড বাদে আনন্দ চাপা গলায় বলল, না। কেন? এখন নয়। কেন নয়?
আমাদের বিয়ে হয়নি, যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি জবাব দেবে? এর জন্য তো সারা জীবন পড়েই আছে। তুমি ভয় পাচ্ছ? ভয়? হ্যাঁ, পাচ্ছি। না, এ ভয় তোমার অন্য কারণে, ফোঁস করে উঠেছিল নীলিমা। অন্য কারণ? চমকে উঠেছিল আনন্দ। তুমি কি ভাবছো আমি এতটা নির্লজ্জ যে যেচে তোমাকে? কেঁদে ফেলেছিল নীলিমা। কিন্তু যাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব বলে ভেবেছি, সে যে নিজের অক্ষমতা আমার কাছে লুকিয়ে রাখবে তা ভাবিনি। আনন্দ চলে এসেছিল কাছে। নীলিমা, প্লিজ ছোবে না আমাকে। ছিটকে সরে গিয়েছিল নীলিমা। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। পারছো না না? সুজাতার সঙ্গে তোমার সম্পর্ক চলে গেল কেন? সুজাতা? ও, তুমি আমার অতীত খুঁড়ছো? হ্যাঁ, আমার প্রশ্নের জবাব দাও। সুজাতার কাছে হৃদয়ের চেয়ে শরীর মূল্যবান ছিল। আমার কাছেও যদি তাই হয়? কি বলছো তুমি? এই বয়সে ওসব বলার সুযোগই আসেনি। এসেছি কি আসেনি তা তোমার জানার কথা নয়। যাক, আমি আমার জবাব পেয়ে গেছি। দয়া করে এরপরে আর আমাকে বিরক্ত করো না। নীলিমা দরজার দিকে এগোচ্ছিল। আশ্চর্য, তুমি এমন পাগলামি করছো কেন? নীলিমা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সুজাতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন নেই? উত্তরটা দাও। আমি ওর সঙ্গে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চাইনি। কেন? যাকে নিশ্চিত বিয়ে করবে তার সঙ্গে লুকোচুরি খেলা কেন? আসলে তোমার অক্ষমতা ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। নীলিমা? হ্যাঁ, তাই। আজ যে তোমাকে একা এভাবে পাবো তা আমি জানতাম না। যখন কোনো মেয়ে নির্লজ্জের মতো এই প্রস্তাব করে, তখন বুঝতে হবে কোনো দুশ্চিন্তা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি যদি নিজের মুখে কথাটা আমাকে বলতে, তাহলে আমার একটুও খারাপ লাগতো না। আমি বুঝতাম ভালোবাসার জন্য তো লোকে অনেক কিছু ত্যাগ করে। আমি না হয় এই অভাবটা চিরকাল ভুলে থাকবো। কিন্তু তুমি অকপট হওনি। তুমি আমাকে ঠকাতে চেয়েছিলে। এই সময় বেল বাজলো। নীলিমা বলেছিল, আমি যাচ্ছি। প্লিজ একটু অপেক্ষা করো, এখনই যেও না। আনন্দ বাইরের ঘরে গেল দরজা খুলতে। নিজেকে সামলাতে চেষ্টা করছিল নীলিমা। তার মনে হলো মধুমন্তী নিশ্চয়ই ফিরে এসেছে। ও যাই বলুক, এই বাড়িতে এই তার শেষ আশা। কানে এলো আনন্দ বলছে, না না, ওরা আজই ফিরে আসবে। আপনি যে এসেছেন নিশ্চয়ই বলে দেব। এক বৃদ্ধার গলা কানে এলো, তা ওরা চলে গেল তোমার উপর বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে? ছি ছি, এটা ঠিক করেনি। মধুমন্তী বেরোবার সময় আমি এসেছিলাম বলে ওর সুবিধে হয়েছিল ঘুরে আসার। যা দিনকাল, বাড়ি একেবারে ফাঁকা রেখে তো কেউ বেরোতেই পারে না। দাঁড়াও বাপু, অনেকটা পথ হেঁটে এসেছি, একটু জিরিয়ে যাই। তা তুমি শুনেছি ভালো চাকরি করো, বিয়ের জন্য কোণে দেখা হচ্ছে? ওসব কথা বলবেন না। কেন বলবো না? তুমি মধুর মাসতুতো দাদা, মায়ের পেটের তো নয়। মধু এখন বড় হয়েছে, এভাবে মেলামেশা ঠিক নয়। নীলিমা আর অপেক্ষা করতে পারছিল না। পর্দা সরিয়ে ঘরে ঢুকলো সে। ভেবেছিল ওদের চোখের সামনে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যাবে। কিন্তু তার আগেই বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, এ কে? এখানে কোনোদিন দেখিনি তো। কে তুমি মা? নীলিমা কিছু বলার আগেই আনন্দ বলল, আপনি চিনবেন না, ও আমার বন্ধুর মতো। এ আবার কি কথা? অন্যের বাড়িতে বন্ধুর মতো যুবতী মেয়ে মানুষ নিয়ে গল্প করছো? তাও বন্ধু বললে না, বললে বন্ধুর মতো। না, উনি মিথ্যে কথা বলছেন। আমি ওর বন্ধু নই। কথাগুলো বলেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল নীলিমা। হঠাৎ খুব হাসি পেল নীলিমার। সেই দিন আনন্দর মুখের অবস্থাটা কিরকম হয়েছিল। আজ 25 বছর বাদে এত রাতে শব্দ করে হাসল সে। হাসি থামলে মনে হলো এক পেগ হুইস্কিতে কোনো কাজ হয়নি। সে বিছানা থেকে উঠে আরেক পেগ ঢাললো গ্লাসে। পরের দিন মধুমন্তী ছুটে এসেছিল বাড়িতে। তার মা বাবা ওই বুড়ির কাছে ঘটনাটা শুনে ক্ষেপে গিয়েছিলেন। তবে আনন্দ বলেনি মেয়েটি কে ছিল। যে ব্যাখ্যা সে দিয়েছিল সেটাও হাস্যকর। কোন এক সেলস গার্ল নাকি জিনিস বিক্রি করতে এসেছিল। আনন্দ তাকে জানিয়েছিল বাড়িতে কেউ নেই। তখন মেয়েটি অনুরোধ করেছিল তাকে একবার বাথরুম ব্যবহার করতে দিতে। তার অবস্থা দেখে বাধ্য হয়ে আনন্দ ভেতরে যেতে দেয় এবং তখনই বুড়ির আগমন হয়। মেয়েটিকে দেখে বুড়ি বিরূপ মন্তব্য করায় আনন্দ বেশ রেগে গিয়ে মেয়েটিকে বান্ধবী বলে পরিচয় দেয়।
অবশ্য মেয়েটি যাওয়ার সময় জানিয়ে যায় যে সে আনন্দর বান্ধবী নয়। এই ব্যাখ্যা মা বাবা অর্ধেক বিশ্বাস করেছে। তাতে রেগে গিয়ে আনন্দ জানিয়ে গেছে এই বাড়িতে আর কখনো সে যাবে না। মধুমতি জানতে চেয়েছিল সেদিন সঠিক কি ঘটেছিল। নীলিমা মাথা নেড়ে বলেছিল, কিছুই না। তার মানে তুই বলবি না? হ্যাঁ, তোর না শোনাই ভালো। আনন্দ তার সঙ্গে তোর ঝগড়া হয়ে গেছে? না, আমাদের যে সম্পর্কটা তৈরি হতে যাচ্ছিল তা শেষ হয়ে গেছে। আনন্দদা যদি তোর সঙ্গে দেখা করতে চায়, ওকে বলে দিস মানুষের চামড়া যদি ওর শরীরে থাকে তাহলে নিশ্চয়ই ওই চেষ্টা করবে না। করেনি, 25 বছর ধরে করেনি, আজ করলো। কেন? কি কথা থাকতে পারে এতদিন পরে? তার বিয়ের সময় মধুমন্তী এসেছিল। সে নিজে পছন্দ না করে বাবার নির্বাচনকে মেনে নিয়েছে বলে খুশি হয়েছিল। আর তার এক ফাঁকে জানিয়েছিল ওর আনন্দদা বোম্বে চলে গেছে। নীলিমা বলেছিল উনি মঙ্গল গ্রহে গেলেও আমার কিচ্ছুই আসে যায় না। তা জানি, তবে আবার কি হলো? আমার মাঝে মাঝে মনে হয় সুজাতা দি আমাকে একটা বানিয়ে গল্প বলেনি তো, কোনো প্রমাণ নেই। কি জানি। হেসেছিল সেদিন নীলিমা, তারপর সব ভুলে গিয়েছিল। আজ 25 বছর বাদে দ্বিতীয় হুইস্কির পেগ হাতে নিয়ে হঠাৎ একটা কাঁপুনি এলো তার। আজ যদি আনন্দ তাকে বলে সম্পূর্ণ ভুল অভিযোগ করেছিল সে, সুজাতার গল্পটা সে বিশ্বাস করেছিল। সেই দুপুরে মধুমন্তীদের নির্জন বাড়িতে আনন্দ কোনো পরীক্ষা তো দেয়নি। এক ঢোকে হুইস্কিটা খেয়ে নিল নীলিমা। কি আসে যায়, 25 বছর অনেক সময়। সে বিছানায় গেল, কিন্তু ঘুম আসছে না কেন? ঘুমের ট্যাবলেট খেতে হবে। হুইস্কির সঙ্গে ওই ট্যাবলেটের কোনো বিরোধ নেই তো? যদি অসুস্থ হয়ে পড়ে? টিনার একটা ভালো ব্যবস্থা না হওয়া পর্যন্ত সে তো মরতেও পারবে না। আনন্দর নাম্বারটা মনে থাকলে ও কি জানতে চায় তা জানা যেত। এই সময় টেলিফোন বাজলো। তার এখন ঘুমিয়ে পড়ার সময়, ওরা নিশ্চয়ই তাকে ডাকবে না। কিন্তু দুবার বাজা মাত্র রিং বন্ধ হয়ে গেল। কি মনে হতে বিছানা থেকে নেমে রিসিভার তুলল নীলিমা। কানের কাছে তুলতেই শুনতে পেল, গুড নাইট ডার্লিং। তারপরে টিনার গলা, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। রিসিভার নামিয়ে রাখার আওয়াজ কানে এলেও পাথরের মতো দাঁড়িয়ে রইল নীলিমা। এ কি শুনল সে? তার ঘুমিয়ে পড়ার পরে এমন ফোন আসে নাকি টিনার কাছে? এত রাত্রে যে ছেলে ওকে ডার্লিং বলছে সে কত দূরে গিয়েছে? রিসিভার নামিয়ে রেখে সোফায় বসে পড়ল সে ধপ করে। হঠাৎ কান্না এলো, কিন্তু কান্নাটা গলার নিচে পাক খাচ্ছে, ওপরে উঠে আসছে না কিছুতেই। কি যন্ত্রণা! আহ! পরদিন যখন তার ঘুম ভাঙল তখন আকাশে পাকা রোদ, ঘড়ির কাঁটা বলছে সকাল শেষ। অথচ তার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে সময় স্থির হয়ে আছে। পরিষ্কার হয়ে হল ঘরে এসে সে জানল টিনা কলেজে চলে গেছে। নিঃশ্বাস ফেলল সে। অন্তত এখনই মেয়ের মুখোমুখি হতে হবে না। হলে কি দিয়ে কথা শুরু করত? শেষ হতো কোথায়? চুপচাপ সোফায় বসে সে ভাবতে লাগলো। বিকেলে মেয়ে বাড়ি ফিরলে সরাসরি কথা বলবে। কে ছেলেটি? কত দূর ওদের সম্পর্ক? চোখ বন্ধ করতেই কাজের মেয়েটি এগিয়ে এলো একটা চিরকুট নিয়ে। দিদি দিয়েছে। চোখ খুলে ওঠে, হাত বাড়িয়ে নিল সে। স্পষ্ট লেখা রয়েছে, সেই আনন্দবাবু আজ সকালেও ফোন করেছিলেন। সেই আনন্দবাবু মানে? কি জানিস তুই আনন্দর? তারপরেই খেয়াল হলো কাল সন্ধেবেলায় টিনা ওই ফোন ধরেছিল। সেই শব্দটা ওই সূত্রেই। বুক থেকে যেন কিছু নেমে গেল। ফোনটা এলো দুপুরে, তখন সবে স্নান শেষ হয়েছে। সকালে ফোন করেছিলাম, ভেবেছিলাম তুমি রিং ব্যাক করবে। কি চাও? কথা বলতে। শুনতে তোমার অবশ্য খারাপ লাগতে পারে। টেলিফোনেই বলো, আমি শুনছি। নিজেকে নির্লিপ্ত করতে চাইল নীলিমা। এক কথা বারংবার বলতে ভালো লাগছে না। আমি যেখানে থাকি সেখানে তোমাকে আসতে বলা যাবে না, তোমাকে মানাবে না। তার চেয়ে বরং আমি এখন তোমার বাড়িতে যাচ্ছি। এখন দুপুর, অবশ্যই তোমার মেয়ে বাড়িতে নেই, তাই তোমার পক্ষে কথা বলার সুবিধা হবে। অসম্ভব, এ বাড়িতে তুমি আসবে না, চাপা গলায় বলল নীলিমা। বেশ, তাহলে তুমি কোনো নির্জন জায়গার নাম বলো, দামি রেস্টুরেন্টে যেতে পারি, কিন্তু সেক্ষেত্রে বিল তুমি মেটাবে। নীলিমা বুঝতে পারছিল আনন্দ দেখা না করে ছাড়বে না।
একবার মুখোমুখি হলে ওর যা বলার তা বলে ফেললে সমস্যাটা শেষ হয়ে যাবে। কিন্তু ভালো রেস্টুরেন্টে গেলে পরিচিত কেউ না কেউ দেখে ফেলতে পারে। তখন আবার নানান বিশ্লেষণ। তার চেয়ে আসুক বাড়িতে, ০.৫ ঘন্টা কথা বলে চলে গেলে কেউ জানতে পারবে না। ঘন্টা খানেকের মধ্যে চলে এলো আনন্দ। কিন্তু এ কোন আনন্দ! শরীর আরো রোগা হয়েছে, চুলের ৭০ ভাগই পাকা, মুখটা কিরকম শক্ত হয়ে গেছে, পরনে পাজামা পাঞ্জাবি। দেখলেই বোঝা যায় অত্যাচারের বন্যা বয়ে গেছে এই কবছরে। বাহ নীলিমা, তুমি দেখছি একই রকম রয়েছ। আনন্দর চোখে মুগ্ধতা। বসো। হালকা নীল শাড়ি আর সাদা কনুই ঢাকা জামা পরেছিল নীলিমা। ২৫ বছর আগের আনন্দর চেহারাটা এক মুহূর্তে মুছে গেল তার মন থেকে। এই আনন্দকে সে কখনো কল্পনা করেনি। আনন্দ বসল। বাহ, বিরাট ফ্ল্যাট তো। অনেক দাম এখন। হবেই তো, সৌমিতবাবু প্রচুর রোজগার করতেন। সুখেই আছো? যা বলার তাড়াতাড়ি বলো। বলবো বলবো বলেই তো এলাম। আগে তোমাকে একটু দেখি। ন্যাকামি করার দরকার নেই। এই সময় বাড়িতে আমি কারোর সঙ্গে দেখা করি না। কি চাও? নীলিমা মুখ তুলল। মাথা নাড়ল আনন্দ। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি দুপুরে ঘুমোও না। ঘুমোলে এই ফিগার থাকতো না। তোমার মেয়ে ফিরবে বিকেলে। এত তাড়া কিসের? ধীরে সুস্থে কথা বলি। আমার সম্পর্কে সব খবর নিয়েছো বলে মনে হচ্ছে। আমার স্বভাবই তাই। আর কি খবর পেলে? নাথিং নিউ। কিন্তু অবাক হয়েছি একটা কথা জেনে। সৌমিতবাবু মারা যাওয়ার পরে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও তুমি প্রেম করনি। উল্টো নিজেকে গুটিয়ে নিয়েছ। এরকম ক্ষেত্রে মানুষ নিজের সম্পর্কে কেয়ারলেস হয়। কেউ খুব রোগা অথবা বেশ মোটা হয়ে যায়, কিন্তু তুমি নিজের প্রতি আগ্রহ হারাওনি, শরীরকে অযত্ন করনি। আমার শরীর নিয়ে একটু বেশি কথা বলছো। ওকে, আর বলবো না। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? কোনো অনুভূতি নেই, শুধু জানতে ইচ্ছে করছে এত বছর পর হঠাৎ কোন আবেগ তোমাকে আমার সম্পর্কে আগ্রহী করে তুলল। আমার বিয়ের সময় তুমি সমস্যা তৈরি করনি, বিয়ের পরেও নয়। তাহলে এখন কেন? তোমার বিয়ের আগে আমি বোম্বে চলে গিয়েছিলাম নতুন চাকরি নিয়ে। এতদিন বাইরে বাইরে ঘুরেছি, চাকরি ছেড়েছি অনেক বছর, প্রচুর মদ্যপান করেছি, বিদেশি থেকে দেশি কিছুই বাদ দেইনি। তারপর লিভারের ১২টা বাজতে গুজরাতে গিয়ে গান্ধীজির এক আশ্রমে কিছুদিন কাজ করেছি। শেষ পর্যন্ত মনে হলো কলকাতায় ফেরা দরকার। চলে এলাম। বিশ্বাস করো, এই সময়টা তোমার কথা আমার একবারও মনে হয়নি। বাহ, খুব ভালো তো। কিন্তু শেষ পর্যন্ত পাল্টে গেল কেন ব্যবস্থাটা? প্রয়োজন পড়ল বলে। কি প্রয়োজন? নীলিমা, আর কথা বাড়িয়ে লাভ নেই। বেশি নয়, আমার মাত্র ৫ লাখ টাকা দরকার। খুব দরকার। তোমার টাকার দরকার তো আমি কি করব? তুমি দেবে। তোমার প্রচুর আছে। মাত্র ৫ লাখ টাকায় তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার খুব কাজে লাগবে। তুমি কি করে ভাবলে তোমার ইচ্ছা আমি পূর্ণ করব? করবে। ব্ল্যাকমেইল করছো? ছি ছি, ওই শব্দটা তোমার মুখে শুনবো আশা করিনি। তাহলে টাকা চাইতে এলে কেন? বললাম তো প্রয়োজন। কাউকে ব্ল্যাকমেইল করতে হলে তার এমন কোনো দুর্বলতা জানতে হয় যে ভয় দেখিয়ে টাকা পাওয়া সোজা হয়ে যায়। আমি তো তোমার কোনো দুর্বলতার কথা জানি না যে ভয় দেখিয়ে টাকা চাইবো। আনন্দ বলল। নীলিমা ঠোঁট কামড়ালো। সত্যি তো, তার কোনো গোপন দুর্বলতা আনন্দ জেনে টাকা চাইছে না। টাকা না দিলে ৫ জনের কাছে সেই কথা ফাঁস করে দেবে এমন সুযোগও তার নেই। তাহলে ব্ল্যাকমেইল করছে বলা ঠিক নয়। নীলিমা বলল, তাহলে তুমি আমাদের পুরনো সম্পর্কটাকে এক্সপ্লয়েট করতে চাইছো? ভাবছো আমি ইমোশনালি দিতে রাজি হয়ে যাব? ব্যাপারটা ঠিক ধরেছ। কলকাতায় আমার তো এমন বন্ধু বান্ধব নেই। যারা আছে তারা সারা জীবনে ৫ লাখ টাকা জমাতে পারে না। তা তাদের কাছে টাকা ধার কিভাবে চাইব? তোমার সঙ্গে কিছুদিন হলেও সুসম্পর্ক হয়েছিল। তোমার টাকা আছে, তাই তুমি আমাকে দিতে পারবে। আনন্দ বলল। সরি, আমার পক্ষে এই আবদার মেনে নেওয়া সম্ভব নয়। আবদার? ভালো বললে। কিন্তু এই আবদার তোমার কাছেই করছি। এই সময় বেল বাজলো। কাজের লোক গেল দরজা খুলতে। টিনাকে নিয়ে একটি ছেলে এবং একটি মেয়ে ঘরে ঢুকলো।
টিনা দাঁড়াতে পারছে না। ওর মাথায় কাদার দাগ, গালে এবং হাতে রক্ত শুকিয়ে আছে। নীলিমা চিৎকার করে উঠে দাঁড়ালো। কি হয়েছে? তোর কি হয়েছে? টিনাকে ওর বন্ধুরা সোফায় বসিয়ে দিতে সে মাথা এলিয়ে দিল। ছেলেটি বলল, কলেজ থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতে গিয়ে একটা রিকশা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওকে। হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, রাজি হয়নি টিনা। এখন কলেজ থেকে বের হলো কেন? কোথায় যাচ্ছিলে তোমরা? নীলিমা বেশ রাগত গলায় জিজ্ঞাসা করতেই আনন্দ উঠে দাঁড়ালো। ওসব কথা এখন অর্থহীন। আপাতত একটু তুলো আর স্যাভলন নিয়ে আসুন, কুইক। ওগুলো কোথায় আছে মনে করার আগেই নীলিমা দেখলো তার কাজের মেয়েটি ছুটে ফার্স্ট এইড বাক্সটা নিয়ে এলো। আনন্দ এগিয়ে গেল টিনার কাছে। খুব কষ্ট হচ্ছে? টিনা চোখ বন্ধ করে ফেলল। ব্যথা লাগছে খুব। কোথায়? বাঁ দিকের কোমরে। ঠিক আছে, এবার একটু মুখ তোলো প্লিজ। আনন্দর গলার সুর খুব নরম শোনাচ্ছিল। তুলোয় স্যাভলন ঢেলে আলতো করে ক্ষত মুছিয়ে দিল আনন্দ। মুখ এবং হাতের শুকনো রক্ত এবং ময়লা যখন পরিষ্কার করে নিচ্ছিল, তখন ঘরের কেউ কোনো কথা বলছিল না। এবারে ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নাও। কোমরের ব্যথার জন্য তুমি ব্যথার ট্যাবলেট খেতে পারো, কিন্তু তার আগে ডাক্তারকে খবর দেওয়া দরকার। ঘটনাটা কতক্ষণ আগে ঘটেছে? আনন্দ জিজ্ঞাসা করল। মেয়েটির ঘড়ি দেখলো, ঘন্টাখানেক হয়ে গেল। প্রচুর সময়। হাড় ভাঙলে নিশ্চয়ই এতক্ষণে ফুলে উঠেছে। ভেতরে গিয়ে তুমি একবার দেখো তো। মেয়েটি মাথা নাড়ল, নেড়ে বলল, চল টিনা। আমি হাঁটতে পারছি না। টিনা কোঁকিয়ে উঠল। আনন্দ মেয়েটিকে বলল, তুমি এক পাশে ধরো। মেয়েটি ধরল। তার একার পক্ষে টিনাকে বহন করা সম্ভব হচ্ছিল না। অতএব নীলিমা এগিয়ে গেল। টিনাকে তার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিতে সে আরাম পাচ্ছিল না। যন্ত্রণায় ছটফট করছিল। শব্দ শুনে আনন্দ ভেতরে চলে গেল। বালিশ সরিয়ে টিনার শরীরটাকে একটু উঁচু করে শুইয়ে দিতে আরাম পেল মেয়েটা। বলল, থ্যাংক ইউ। আনন্দ নীলিমাকে বলল, তোমার ফ্যামিলি ফিজিশিয়ান নেই? আছেন। তাকে আসতে বলো। ওরা বাইরে বেরিয়ে এসে দেখলো ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আনন্দ তাকে বলল, বসো। তোমার নাম কি? বিজয়। বিজয়? বিজয় নয়। আমি বিজয় ভার্মা। কি করো? কলেজে পড়ি। টিনা আমার 1 বছরের জুনিয়র। নীলিমার মনে হলো এই ছেলেটার গলায় সে গতরাতে শুনেছে, কিন্তু সে এসব কথা তুলতে তার এই মুহূর্তে ইচ্ছে হলো না। এই সময় টিনার বান্ধবী ভেতর থেকে বেরিয়ে এসে বলল, না, কোমরের ওখানে ফোলেনি। আনন্দ বলল, যাকগে, হাড় ভাঙেনি। ভাঙলে এতক্ষণে ফুলে ঢোল হয়ে যেত। মনে হয় ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ডাক্তার আসুন। নীলিমা স্বস্তি পেয়ে বলল, কলকাতার রাস্তায় রিকশা এসে ধাক্কা দিচ্ছে। ওকে চোখ তুলে হাঁটছিল? আনন্দ হাসল। অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না, হয়ে যায়। মেয়েটি বলল, আমরা তাহলে যাই। এসো, ওকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, নীলিমা বলল। বিজয় ভার্মা বলল, এ কি বলছেন? বন্ধুর জন্য বন্ধুরা তো এটুকু করবেই। আনন্দ বলল, তুমি ভালো বাংলা বলছো তো। বিজয় বলল, আমরা 3 পুরুষ ধরে কলকাতায় আছি। ওরা চলে গেলে নীলিমা বলল, শোনো, তুমি গায়ে পড়ে এত উপকার না করলেই আমরা খুশি হব। আমি আবার কোথায় উপকার করলাম? ঠিক আছে, তুমি এখন আসতে পারো। তুমি কে, কি জন্য এসেছো, এসব কথা টিনা না জানলে আমার ভালো লাগবে। আশ্চর্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বড়দের কথা ছোটদের জানার তো কোনো প্রয়োজন নেই। তাহলে কি পরিচয় দেব তোমার? এ সময়ে এসেছো কেন? বলবে তোমার কলেজের বান্ধবীর দাদা। বহু বছর পর কলকাতায় ফিরে দেখা করতে এসেছিলাম, ব্যাস। এই সময় ডাক্তার এলেন। সব শুনে টিনাকে পরীক্ষা করে এসে বললেন, মনে হচ্ছে হাড় ভাঙেনি, তবে লিগামেন্ট ছিঁড়ে থাকতে পারে। এখনই ওর একটা এক্স-রে করানো দরকার। এক্স-রে? নীলিমা বলল, হ্যাঁ, ওই ওষুধ লিখে দিচ্ছি। এক্স-রে রিপোর্ট পেলে ফোন করবেন। তাছাড়া যা করার বলে দেব। ডাক্তার চলে গেলেন। নীলিমা অবাক হয়ে দেখছিল। কি তৎপরতায় আনন্দ 8 ঘন্টার মধ্যে টিনাকে এক্স-রে করিয়ে নিয়ে এলো। নীলিমা সঙ্গে ছিল, টাকা পয়সা যা দেওয়ার দিয়েছে, কিন্তু আনন্দ তৎপর হওয়ায় ব্যাপারটা সহজ হয়েছে।
এক্স রে রিপোর্টে জানা গেল হাড় ভাঙেনি। ডাক্তারকে সেটা জানিয়ে দিতেই তিনি ফোনে বললেন যে ওষুধ দিয়েছিলেন ওই চলবে। বাড়িতে ফিরে আনন্দ হেসে বলল, আমাদের সময় একটা আইন চালু ছিল, কেউ যদি রিকশা চাপা পড়ে তাহলে তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হবে। সোফায় পাশ ফিরে শোয়া টিনা হাসল। সত্যি? হ্যাঁ, তোমার মাকে জিজ্ঞাসা করো। বাড়ি ফিরে নীলিমা তার ঘরে চলে গিয়েছিল। টিনা মাথা নাড়ল। মা ওসব খবর জানে না। জানো, মা কখনো ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খায়নি, গোলদিঘির পাশের বিখ্যাত শরবতের দোকানটা চেনে না, লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেনি। তুমি এসব করো? আমরা সবাই করি। তাহলে শরীর এখন ভালো লাগছে? আগের থেকে ভালো। টিনা মুখ ফেরালো। কি অবস্থা? কিসের অবস্থা? এই যে তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার জন্য এত করলে, অথচ তুমি কে তা শুধু আচ্ছা অনুমান করতে পারছি, স্পষ্ট না। কি রকম অবস্থা? তুমি মায়ের পরিচিত, ভালো পরিচিত, নইলে তোমরা তুমি বলতে না। আর গতকালের আগে তুমি মাকে ফোন করেছো বলে মনে হয় না। তার মানে তুমি নিশ্চয়ই এতদিন কলকাতায় ছিলে না। আর তোমার নাম আনন্দ। বাহ, শার্লক হোমস, জেমস বন্ড এবং ফেলুদা, হাসলো আনন্দ। সোৎসাহে চেঁচিয়ে উঠল টিনা। বলো, ভুল বলেছি? একদম না। বেশ, এবার তোমার পরিচয়টা স্পষ্ট করো। নাথিং নিউ। তোমার মায়ের এক বন্ধুর সম্পর্কিত দাদা আমি। তোমার মায়ের বিয়ের আগে আমি চাকরি নিয়ে বম্বে চলে যাই, এতদিন পরে ফিরেছি। তোমার চলে যাওয়ার কারণ মা নয় তো? দূর পাগলি, বিয়ে করেছো নিশ্চয়ই। একদম সময় পাইনি। টিনা খানিকক্ষণ তাকিয়ে থাকলো আনন্দের মুখের দিকে। কেন? একটা গল্প বলি শোনো। একটি লোক মারা যাওয়ার পর যমদূত তাকে ধরে নিয়ে গেল নরকে। বলল, তুমি এত স্বার্থপর যে নরকই তোমার উপযুক্ত জায়গা। কিন্তু নরকের ডোরকিপার খাতাপত্র দেখে বলল, না, এই লোকটা জীবনে একবারই ভালো কাজ করেছিল। ও একটা অচল টাকা ভিখিরিকে দান করেছিল। টাকাটা অচল হলেও দান করার জন্য খানিকটা ছাড় ও পেতে পারে। ওকে তোমরা নরক ঘুরিয়ে দেখাও। ও নিজে যেখানে থাকতে চায় সেখানেই থাকবে 1000 বছর। এই স্বাধীনতা ওকে দেয়া হলো। যমদূত সেই আদেশ মতো ওকে নিয়ে নরক ঘুরিয়ে দেখালো। ও দেখলো বিশাল কড়াইতে তেল ফুটছে, আর যমদূতেরা পাপীদের সেই তেলে ফোটাচ্ছে। তাদের আর্তনাদে কান পাতা দেয়। কোথাও গরম লোহার শলাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাপীদের শরীরে। ওসব জায়গায় থাকার কথা ভাবতেই লোকটি শিউরে উঠল। শেষ পর্যন্ত ও দেখতে পেল বেশ কিছু লোক এক জায়গায় দাঁড়িয়ে কফি খাচ্ছে আর গল্প করছে। বেশ খুশি খুশি ভাব। যমদূত বলল, ওরাও পাপী, কফি খাচ্ছে আর গল্প করছে। কাছে গিয়ে দেখলো লোকগুলো কফি খাচ্ছে বটে, কিন্তু দাঁড়িয়ে আছে এক হাঁটু মলের মধ্যে। তাদের পা জুড়ে নোংরা, সেটুকু উপভোগ করে ওরা ভালোই আছে। লোকটির মনে হলো ফুটন্ত তেলে ফোটা অথবা গরম লোহার চেয়ে এইটুকু মেনে নিলে সে নিশ্চিন্ত আরামে থাকবে। সে যমদূতকে বলল ওই জায়গাটাই তার পছন্দ হয়েছে। তৎক্ষণাৎ যমদূত তার হাতে 1 কাপ গরম কফি ধরিয়ে দিয়ে বলল, নেমে যাও। হাঁটু অবধি মলের মধ্যে হাঁটতে খুব ঘেন্না হচ্ছিল, তবু সে কফিতে চুমুক দিয়ে খুশি হলো। দারুণ কফি। পাশের লোকটির কথা জিজ্ঞাসা করলো, দাদা আজই এলেন? সে বলল, হ্যাঁ। দ্বিতীয় চুমুক দেওয়া মাত্র ঢং করে একটা শব্দ শোনা গেল, একটা চিৎকার শোনা গেল, কফি ব্রেক শেষ। যমদূতেরা উড়ে এসে কাপ ফিরিয়ে নিয়ে গেল। এবার হুকুম হলো, আরো 12 ঘন্টার জন্য সবাই শীর্ষাসন করো, কুইক। শীর্ষাসন মানে 1 হাত মলের মধ্যে মুখ ঢুকিয়ে রাখা। পাশের লোকটি বলল, 12 ঘন্টা পরে দেখা হবে দাদা, তখন 15 মিনিটের কফি ব্রেক। গল্পটা শেষ হতেই টিনা হাসিতে ভেঙে পড়ল। দারুণ! এই গল্পের সারমর্ম হলো, যাকে তুমি সুখ মনে করছো সেখানে বেশি দুঃখ আছে। বাহ, তোমার স্টক তো খুব ভালো। কি বলে ডাকবো তোমায়? যা খুশি। আমি কাকা মামা বলতে পারবো না, আঙ্কেল বলবো। এবার আমাকে উঠতে হবে টিনা। আবার কবে আসবে? আমি যতদিন না পুরো সুস্থ হচ্ছি ততদিন রোজ একবার করে এসো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। দেখি।
তুমি একা ঘরে যেতে পারবে? পারবো। কয়েক পা গিয়ে মুখ ফিরিয়ে বলল, তুমি এই বাড়িতে এসে চা কফি কিছু খেয়েছো? না, খাইনি। ওটা আমি দেখছি। তুমি যাও, রেস্ট নাও। পেছন থেকে নীলিমার গলা ভেসে এলো। সে চোখের আড়ালে যেতে নীলিমা বলল, তুমি আজ আমাদের অনেক উপকার করেছ। আমি না করলেও টেলিফোন তুললেই কাজটা হয়ে যেত। যা হয়েছে তাই বলছি, মেয়ে যখন বলেছে তখন কফি খেয়ে যাও। কফি খাও না? খাই, তবে সন্ধ্যের পরে নয়। সন্ধ্যের পরে তুমি যা খাও তা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। সে কি, তোমাদের সমাজে তো মদ নিয়ে কোনো ইনহিবিশন আছে বলে শুনিনি। যাকগে, তোমার এখানে না হয় মদ নাই খেলাম। নীলিমা সোফায় বসলো। এর মধ্যে সে শাড়ি বদলে নিয়েছিল। লম্বা চুলে আঙুল বোলাতে বোলাতে বলল, টিনার সঙ্গে তো খুব কথা বলছিলে। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে আমার সহজেই ভাব হয়ে যায়। এটা আমি পছন্দ করছি না। স্বাভাবিক। তাহলে কি করবে? কিসের কি করব? টাকাটা ক্যাশ দেবে না চেকে? চেকে দিলে বেয়ারার চেক দিও। আমার হাতে বেশি সময় নেই। আগামীকাল পেলে ভালো হয়। আশ্চর্য, তুমি এখনো আমার কাছে টাকা আশা করছো? না করার তো কোনো কারণ নেই। তুমি স্পষ্ট শোনো, আমি তোমাকে টাকা দেব না। আমি বুঝতে পারছি না, তোমার তো টাকার অভাব নেই। আর যে টাকা তোমার নামে ব্যাংকে আছে তা সমিতবাবু না মারা গেলে তুমি পেতে না। সেই অর্থে টাকাটা তোমার নয়, ওতে টিনারও সমান অধিকার আছে। আর যদি বুঝতাম 5 লক্ষ টাকা কমে গেলে তোমার না খেয়ে মরতে হবে, তাহলে কখনোই আমি টাকা চাইতাম না। আনন্দ হাসল। ও, তাই তুমি টিনার মন জয় করার জন্য ওর সঙ্গে গায়ে পড়ে ভাব করেছো? এবার ওর মন আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে? দূর, এসব বাজে কাজ আমার দ্বারা হবে না। মেয়েটা ভালো, সহজ, তোমার মতো জটিল নয়। তাই ওকে নিয়ে আমার ভয়। তোমার মতো অনেকেই ওকে ঠকাবার জন্য জাল পেতেছে। আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হতে দিব না। আনন্দ মাথা নাড়ল। আজ চলি। আমার টেলিফোন নাম্বারটা কি মনে আছে? না লিখে রাখলে ভুলে যাওয়াই স্বাভাবিক। পকেট থেকে কলম বের করে টেবিলের উপর রাখা একটা ম্যাগাজিনের উপর নিজের নাম্বার লিখে রেখে চলে গেল আনন্দ। ঘুমের ওষুধের কল্যাণে সাত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল টিনা। রাত 10:30টার সময় আরেকবার দেখে এলো নীলিমা। ঘুমিয়ে কাদা হয়ে আছে। আজ আনন্দের সঙ্গে মেয়েটা যে ব্যবহার করেছে ইদানিং বাড়িতে থাকলে তার সঙ্গে করে না। নিজের ঘরে যাওয়ার সময় টেলিফোনের রিং শুনতে পেল নীলিমা। যদি মেয়ের ঘুম ভেঙে যায় তাই অতি দ্রুত রিসিভার তুলল সে। হ্যালো? হ্যালো টিনা? অল্প বয়সী পুরুষ কণ্ঠে জিজ্ঞাসা। হু আর ইউ? সঙ্গে সঙ্গে লাইন কেটে গেল। নীলিমা নিঃসন্দেহ এই গলা গতকাল সে টেলিফোনে শুনেছিল। আজ যে ছোকরা এসেছিল, ওই যে বিজয় ভার্মা, তার গলার সঙ্গে এর কোনো মিল নেই। তাহলে এ কে? টিনা না বুঝতে পেরেই কেন টেলিফোনের লাইন কেটে দিল? অন্যায় করেছে বুঝলেই মানুষ লুকাতে চায়। ঘরে ফিরে এলো নীলিমা। তার বুকে একটা অস্বস্তি ক্রমশ প্রবল হচ্ছিল। একদিকে আনন্দর হঠাৎ উড়ে এসে জুড়ে বসার চেষ্টা, সঙ্গে 5 লক্ষ টাকার বায়না, আর একদিকে টিনার এই প্রেমিক। প্রেমিক শব্দটাকে নিজেই মানতে পারছেন না নীলিমা। এই তো সেদিন মেয়েটা জন্মালো, হামাগুড়ি দিল। এখন এই বয়সে জীবনের কিছুই তো দেখেনি। ভুল করছে ও। আর এই একটা ভুল ওর সমস্ত জীবন ছারখার করে দিতে পারে। কিন্তু এই কথা ওকে কে বোঝাবে? সে যা বলে তা টিনার কানে ঢোকে না। বেশ কিছুদিন থেকেই মেয়ে মুখে কিছু না বললেও আচরণে একটা উদ্ধত্ত এসেছে। হঠাৎই আবার আনন্দের কথা মনে এলো। আজ টিনা যে গলায় আনন্দের সঙ্গে গল্প করছিল তা কেবল সম্বিতের সঙ্গেই করত। আনন্দ যদি ওকে কিছু বোঝায় তাহলে কেউ বুঝবে, কিন্তু আনন্দ তা করতে রাজি হবে না। হবে, কারণ ওর লক্ষ্য 5 লক্ষ টাকা। কিন্তু টাকার লোভ জিইয়ে রেখে ওকে দিয়ে কাজ করানো নীলিমার পক্ষে সম্ভব নয়। নাম্বারটা নিয়ে ডায়াল করলো সে। রিং হচ্ছে ওপাশে। এটা কার বাড়ি? আনন্দর বাড়িতে আর কে আছে? বিয়ে যে করেনি তা টিনাকে গল্প শুনিয়ে বলে গেছে। কেন বিয়ে করেনি? তার উপর চাপ তৈরি করার চেষ্টা। রিসিভার তুলল কেউ ওপাশে। হ্যালো? আনন্দ আছে? আছে, কিন্তু ওকে একটু ডেকে দিন।
কিন্তু এখন ডাকা যাবে না। আপনি কে? আমি এ বাড়িতে কাজ করি। ডাকা যাবে না কেন? বাবুর আজ বেশি খাওয়া হয়ে গিয়েছে। ও। ফোন নামিয়ে রাখলো নীলিমা। চমৎকার। চেহারা তো প্রায় কাকতাড়ুয়ার কাছাকাছি পৌঁছে গেছে। বয়স যা তার চেয়ে অনেক বয়স্ক দেখায়। আর এইসব ওই মদ্যপানের কারণে তা অনুমান করা অসম্ভব নয়। কিন্তু এখনো লোকটা ওই বেপরোয়া মদ্যপান করে চলেছে। নীলিমা ঠিক করলো আনন্দর সঙ্গে আর যোগাযোগ করবে না। আজ রাতে যে ফোন করেছিল তাও জানাবে না। কাজের লোকটি তার নাম জিজ্ঞাসা করেনি। ঘুম থেকে উঠে যাবতীয় ক্রিয়াকর্ম শেষ করে বাইরে আসতেই কানে এলো টিনা খুব জোরে হাসছে। হেসে কথা বলছে ফোনে। নীলিমা দাঁড়ালো। টিনা বলল, কি করব বলো? কড়া হুকুম জারি আছে রাত্রে শোয়ার পর থেকে সকালে দরজা না খোলা পর্যন্ত টেলিফোন এলে কেউ যেন ডেকে না দেয়। নীলিমা জিজ্ঞাসা করল, কার ফোন? সোফায় বসে কথা বলছিল টিনা। মুখ ফিরিয়ে মাকে দেখে ফোনে বলল, তুমি খুব লাকি, মায়ের সঙ্গে কথা বলো, মা উঠেছে। টিনা উঠতে যাচ্ছিল, কিন্তু তার কোমরের ব্যথার জন্য যে অস্বস্তি সেটা লক্ষ্য করে নীলিমাই এগিয়ে গিয়ে রিসিভার ধরল। টিনা বলল, আনন্দ আঙ্কল। শক্ত হলো নীলিমা। তোমার শরীর কেমন আছে? বেটার। রিসিভার কানের কাছে নিয়ে গিয়ে নীলিমা বলল, হ্যালো, গুড মর্নিং। ঠিক সময়ে ফোন করেছি তাই না? তুমি কাল রাত্রে হঠাৎ অসময়ে ফোন করলে। আই এম সরি, ধরতে পারিনি। কোনটা সময় কোনটা অসময় তা আমার জানা ছিল না। অবশ্য আমি ছাড়া অন্য কেউ করেনি এমন তো কোনো প্রমাণ নেই। আছে। প্রথম কথা, কোনো মহিলার সঙ্গে আমার যোগাযোগ নেই। দ্বিতীয়, এই ফোন নাম্বার তোমাকে ছাড়া কাউকে দেইনি। ৩ নম্বর, পৃথিবীতে আর কোনো মহিলার পক্ষে কমান্ডিং গলায় আমার খোঁজ খবর নেওয়া সম্ভব নয়। এতে উৎফুল্ল হওয়ার কারণ নেই। বলে দেওয়ার জন্য ধন্যবাদ। যাকগে, টিনা বলছিল ওর কোমরে এখন লাগছে। লিগামেন্ট ছিঁড়লে নড়াচড়া না করলে দ্রুত ঠিক হয়ে যাবে। আমি ওকে বলেছি। ও কয়েকটা বই চাইছে। আমার ভালো লাগছে এই ভেবে ওর বয়সী মেয়ে টিভি না দেখে বই পড়তে চায়। বইগুলো কি তুমি দিয়ে যাবে? আপত্তি থাকলে দেব না। না, আপত্তি নেই। কখন আসবে? তুমি যখন বলবে। বেলা ২টো ব্যাংক বন্ধ হবে। তার কিছু আগেই আমার যাওয়া দরকার, তাই না? একটাও কথা না বলে রিসিভার নামিয়ে রাখলো নীলিমা। টিনা তার দিকে তাকিয়েছিল। জিজ্ঞাসা করলো, কখন আসবেন? কি সব বই চেয়েছো তুমি? ওগুলো জোগাড় করে আনবে। আনন্দ আঙ্কেল খুব ভালো মানুষ, টিনা বলল। তাই? নীলিমা হাসার চেষ্টা করলো। অন্তত তোমাদের ক্লাবের বন্ধু বান্ধবদের চেয়ে অনেক বেশি সহজ। তোমার মুশকিল কি জানো? চট করে একটা কনক্লুশনে পৌঁছে যাও। তার মানে তুমি আনন্দ আঙ্কেলকে খারাপ বলছো? আমি ভালো বা খারাপ কিছুই বলছি না। শুধু বলতে চাই, কারো সঙ্গে ২ দিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ, তাহলে জীবনে বহুবার তুমি ভুল করবে। কথাগুলো নীলিমা বলল রাতের টেলিফোনের কথা মনে রেখে। থ্যাংক ইউ। নীলিমা তাকালো। তার খুব ইচ্ছে হচ্ছিল মেয়েকে প্রশ্ন করতে। মেয়ে সত্যি প্রেমে পড়েছে কিনা জিজ্ঞাসা করতে। কিন্তু তার ভয় হচ্ছিল। যদি ও হ্যাঁ বলে তাহলে কি হবে? এই বয়সে যেরকম জেদি হয়েছে তাতে কিছুতেই তো নোয়ানো যাবে না। উল্টো সে জিজ্ঞাসা করল, তোমার পক্ষে তো কদিন বেরোনো সম্ভব হবে না। বান্ধবীদের বলেছো ক্লাস নোটগুলো তোমার জন্য রাখতে? না বললেও রাখবে। বিছানায় একভাবে বেশিক্ষণ শুয়ে থাকা সম্ভব নয় জানি। তবু এক কাজ করি, কি কি ছবি দেখবে বলো, ক্যাসেট আনিয়ে দিচ্ছি। আজ ছবি দেখব না। আনন্দ আঙ্কেল বলেছিল সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা দেখতে। কাল দেখব। তুমি দেখেছ? নীলিমা চোখ ছোট করল। কাঞ্চনজঙ্ঘা? হ্যাঁ। না। নীলিমা উঠে পড়ল। আনন্দ এলো ঠিক 12:30টায়, সঙ্গে একটা ঝোলা। বাইরের ঘরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, টিনা দেবী কি ঘুমোচ্ছে? টিনার গলা ভেসে এলো ওর ঘর থেকে। না, এসো। আনন্দ সেই ঘরে ঢুকে বলল, না, একদম নড়বে না। গুড। এই নাও তোমার বই। আর এটা কাঞ্চনজঙ্ঘার ক্যাসেট। থ্যাংক ইউ আনন্দ আঙ্কেল। বইগুলোর ওপর পাশ ফিরে চোখ বোলাতে বোলাতে টিনার মুখ হাসিতে ভরে উঠল। ফ্যান্টাস্টিক। ব্যথা কেমন আছে? নেই। সে কি, এর মধ্যে চলে গেল? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? বসো না। আনন্দ বসল। টিনা বলল, একটা জোক বলো। জোক? শোনো।
রাশিয়াতে তখন মার্শাল ল জারি। কেজিবি সবাইকে সন্দেহ করছে। এক ভদ্রলোককে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি রাশিয়ান। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিব্রু ভাষা শিখেছেন, তার মানে আপনি ইসরায়েলে যেতে চান? মোটেই নয়। আমি ধর্মীয় গ্রন্থে পড়েছি ঈশ্বর হিব্রু ভাষায় কথা বলেন। স্বর্গে গেলে ওই ভাষায় কথা বলতে হবে বলে শিখে নিচ্ছি। বাহ, মৃত্যুর পরে আপনি যে স্বর্গে যাবেন এ কথা আপনাকে কে বলল? নরকেও তো যেতে পারেন। তাহলেও কোনো মুশকিল নেই, তার জন্য তো রুশ ভাষাটা জানাই আছে, ভদ্রলোক বললেন। টিনা বললেন, এক্সিলেন্ট, দারুণ, আর একটা বলো প্লিজ। আনন্দ বলল, সেই মানুষটি যখন মারা গেলেন তখন তাকে যমদূতরা নরকে নিয়ে গেলে তিনি প্রতিবাদ করলেন, সোভিয়েত দেশে এত বছর কাটানোর পরেও কি আমার স্বর্গে যাওয়ার সৌভাগ্য হতে পারে না? যমদূত বলল, এতকাল যে জীবন তুমি সোভিয়েত দেশে কাটিয়েছ তার তুলনায় নরকই তোমার মনে হবে স্বর্গের মতো। তোমাদের আড্ডা বেশ জমে গেছে দেখছি। দরজায় দাঁড়িয়ে নীলিমা একটু অন্যরকম গলায় কথা বলতে দুজন তার দিকে তাকালো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস আকাশে হেলান দিয়ে এর প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো আমরা শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও তা কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।